আমন্ত্রণ সবাইকে সরাসরি আলোচনা কেমন বাংলাদেশে অনুষ্ঠানে সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে পুরবী জুয়েলার্স। দর্শক, মব জাস্টিসের নামে সারা দেশে একের পর এক সংগঠিত হচ্ছে মব সন্ত্রাস। সংঘবদ্ধ কিছু মানুষ আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতার কারণে আতঙ্ক আর ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুরো দেশে। কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে, তল্লাশির নামে বাসায় ঢুকে গণ লুটপাটের ঘটনা ঘটছে, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে থানা থেকে চিহ্নিত আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে, কোথাও কোথাও থানা ঘেরাও করা হচ্ছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি দপ্তর এমনকি বেসরকারি প্রতিষ্ঠান থেকেও অনেকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে, ছিনিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থাপনা, মাজার, ভাস্কর্য ভাঙচুর, অগ্নিসংযোগ করা হচ্ছে। কেউ কেউ পূর্বশত্রুতার জের ধরে লোক ভাড়া করে মব জাস্টিসের আড়ালে ব্যক্তিগত স্বার্থ হাসিল করছে বলেও অভিযোগ রয়েছে। যে কোনো দেশে বিপ্লব পরবর্তী সময়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত এবং বেআইনি ঘটনা ঘটে। এর মধ্য দিয়ে মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এবং কিছুদিনের মধ্যেই তা প্রশমিত হয়ে যায়। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশেও তেমনটি ঘটেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের 7 মাস পেরিয়ে গেলেও মব জাস্টিস কিংবা মব সন্ত্রাসের মতো ঘটনা বন্ধ না হয় জনমনে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। একদিকে লাগামহীন চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, খুন, রাহাজানি, অন্যদিকে অনিয়ন্ত্রিত মব সন্ত্রাস, সব মিলিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন, সেই সঙ্গে বাড়ছে শঙ্কা। এমন এক বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় মব সন্ত্রাস নিয়ন্ত্রণের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান এবং অনলাইনে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর কাজী জাহেদ ইকবাল। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন, আপনার মতামত চিন্তা তুলে ধরতে পারেন, করতে পারেন প্রশ্ন। এর জন্য ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, যাচ্ছে মূল আলোচনায়। জনাব শরীফুজ্জামান শরীফ, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার ব্যবস্থার উপর যখন মানুষ আস্থা হারিয়ে ফেলে তখন মব জাস্টিসের ঘটনাগুলো কিন্তু ঘটে। সবাই যার যার মতো যার যার মানে বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য বিভিন্নভাবে কায়দায় হামলা করে, সন্ত্রাস করে। এই মব জাস্টিস কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা আমরা আফ্রিকান দেশগুলোতে কিন্তু দেখেছি। আমাদের দেশে যা ঘটছে তা নিয়ে আপনার বিশ্লেষণ আমি শুনতে চাই। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। বাংলাদেশে গত আগস্ট মাসে যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনের পেছনের আকাঙ্ক্ষাটা অত্যন্ত মহৎ এবং এই পরিবর্তনের জন্য যে স্যাক্রিফাইসটা, মুক্তিযুদ্ধের পরে কোনো পরিবর্তনের জন্য এতটা স্যাক্রিফাইস বাংলাদেশের মানুষ করতে হয়নি। আমাদের পাশাপাশি আমাদের পাশের আর একটা দেশ শ্রীলঙ্কা, প্রায় 7-8 মাসের ব্যবধানে দুটো দেশেই কিন্তু প্রায় একই রকমের জনগণের বিজয়টা ঘটেছে। পার্থক্যের জায়গাটা হচ্ছে যে শ্রীলঙ্কায় এই গণঅভ্যুত্থানটা করতে গিয়ে মানুষকে এতটা রক্তপাতের মুখোমুখি হতে হয়নি যেটা আমাদের এখানে হয়েছে, কিন্তু সেখানে গণঅভ্যুত্থানের পরে তারা মনোনিবেশ করেছে তাদের রাষ্ট্র গঠনের পুনর্গঠনের কাজে। আমাদের সেখানের যে বন্ধুটন্ধু যারা আছে তাদের কাছ থেকে আমরা মাঝে মাঝে শুনি তারা এর বাইরে খুব বেশি সময়টা দেয়নি। তারা যে সমস্ত জায়গাগুলো তাদের ভঙ্গুর অর্থনীতি, সেই জায়গাটায়, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের এই জায়গাটায় আমাদের যে পরিবর্তনটা হওয়া উচিত ছিল সেই পরিবর্তনটা হয়নি। আমরা রাজনৈতিক পরিবর্তন চেয়েছি, কিন্তু এর সাথে সাথে যে আত্মশুদ্ধিটা যে প্রয়োজন, আমার নিজেরও যে একটা পরিবর্তন আসা দরকার। আপনি এখনও সোশ্যাল মিডিয়াতে যদি দেখেন, আপনার কি মনে হয় যে 8-10 মাস আগে আমাদের টেম্পার যে অবস্থায় ছিল সেখান থেকে নেমেছে? আমি দেখি না, বরং আরও বেড়েছে। আপনি যেটা যথার্থই বলেছেন যে মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ, এবং গত 15 বছরে সব বিষয় যে রাজনৈতিক কারণে মানুষ ক্ষুব্ধ হয়েছে তা না। আওয়ামী লীগ প্রতিশোধের যে জায়গাটা, তার একটা সামাজিকীকরণ করেছিল। আপনার সাথে আমার বিরোধ আছে, আমি আওয়ামী লীগ সেজে গিয়ে আপনার গরুটা জোর করে ধরে নিয়ে এসেছি এবং আমি এক নেতাকে সাথে করে নিয়ে এসেছি। ওই যে ক্ষোভের যে জায়গাটা, এটা রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, তারপরে যে সমাজের মধ্যে এই যে বিভাজনটা, আপনি চাইলেই বিএনপি যদি বলে যে না এটা করতে পারবে না, আপনি তো এক বাড়ির সাথে আর এক বাড়ির পাশাপাশি বাড়ির যে দ্বন্দ্বটা, এটা তো আপনি অনেক রাজনীতির বাইরে এই দ্বন্দ্বগুলো তৈরি হয়েছিল। তবে যথার্থই বলেছেন
যে প্রত্যেকটা জিনিসের তো একটা সময় আছে। আমাদের এখানে এই ধরনের মব জাস্টিস বলতে আমরা এটাকে একটু আধুনিক শব্দ করেছি, এটা মূলত পিটিএ মেরে ফেলা, সংঘবদ্ধ অপরাধ, গণপিটুনি। এবং এগুলো হয়েছে আজ থেকে 4-5 বছর আগে। না শুধু তাই না, এই যে মনে করেন মাজার ভেঙে ফেলা হচ্ছে। হ্যাঁ, আমি ওই জায়গাগুলোতে আসবো। জি জি। তো এই যে কলকারখানা 3-4 বছর আগে আমাদের নোয়াখালীতে একটা ঘটনা ঘটেছিল। এক মায়ের একমাত্র ছেলে, পুলিশ তাকে একটা পর্যায়ে যে পাবলিকের হাতে তুলে দেয়, তাকে পিটিয়ে মেরে ফেলে। ভিডিওটা আছে। তখন বলা হয়েছিল যে তাকে পাবলিক পিটিয়ে মেরেছে, আসলে পুলিশ তাদের হাতে তুলে দিয়েছিল, পরিকল্পিত। তো এখন যে ঘটনাগুলো হচ্ছে, এই ঘটনাগুলোর সাথে আমি কোনোভাবে আমাদের যে অসংখ্য শহীদের আত্মদানের সাথে মেলে না। আপনি শিল্প কলকারখানার কথা বলেছেন। আচ্ছা, এইখানে যে শিল্প কলকারখানার সাথে দীর্ঘ 15 বছর একটা সরকার ক্ষমতায় থাকার কারণে স্বাভাবিকভাবে তাদের একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়, আবার নানা কারণে তাদের কাছে মানুষ যেতেও কখনো কখনো বাধ্য হয়। এটি কিন্তু বাস্তবতা, আপনি অস্বীকার করতে পারবেন না। যে একটা স্কুলের শিক্ষক, তিনি ওইখানকার আওয়ামী লীগের সভাপতিকে সালাম দিতে তিনি বাধ্য। আপনি যদি বলেন যে কেন তুমি সালাম দিয়েছো, তাকে ওইখানে তো চাকরি করতে হয়েছে। আমি তো জানি না যে 24 সালের 5ই আগস্ট তারা এভাবে পালিয়ে যাবে। তো এই ঘটনাগুলোকে ক্যাশ করা হয়েছে নানা জায়গায়। এই যে বাংলাদেশের যে টায়ার শিল্প, আমি একটা উদাহরণ হিসাবে বলি, আমাদের টায়ার শিল্পটা ভারতের টাটা কোম্পানির উপরে নির্ভরশীল ছিল একটা সময়। এরপরে নারায়ণগঞ্জে একটা ফ্যাক্টরি করা হলো, গাজী গ্রুপ করেছিল। আমার কথা হচ্ছে যে সেই ফ্যাক্টরিটা বাংলাদেশের যে চাহিদা, তার প্রায় 85% চাহিদা তারা ফুলফিল করত। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা এটার সাথে পলিটিক্স যুক্ত করে, আমি এর ভেতর থেকে বলছি না ওই কোম্পানির মালিক নির্দোষ। আমার কথা হচ্ছে ওই কোম্পানির মালিক দোষী হলে আপনি তাকে 70 বার ফাঁসি দেন, কিন্তু এই প্রতিষ্ঠানটা আমরা 15 দিন ধরে জ্বালিয়ে দিলাম। আমাদের মাঠে সেনাবাহিনী ছিল, আমাদের মাঠে মোবাইল টিম ছিল, আমাদের পুলিশ ছিল, আমাদের রাজনৈতিক শক্তি ছিল, কিন্তু ফ্যাক্টরিটা আমরা রক্ষা করতে পারলাম না। লাভ হলো কার? এখন আবার সেই যে টাটা আবার বাংলাদেশে ফিরে এসেছে, আমার ইকোনমি ক্ষতিগ্রস্ত হলো। তো এই ধরনের যে টেনশনটা আমরা ক্রিয়েট করে রাখছি, গত কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান যে আমাদেরকে সতর্ক করেছেন, তিনি বিস্তারিত বলেননি, তবে আমার যেটা ধারণা যে তিনি যতগুলো জায়গাকে ইন্ডিকেট করেছেন তার মধ্যে এটি একটা। এবং এই যে প্রবণতা, এটি কি বন্ধ হয়েছে? এখন পর্যন্ত বন্ধ হয়নি। এবং এর ভেতর থেকে যেটা যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যতটুকু অ্যাক্টিভনেস আমরা চাচ্ছি, আপনি খেয়াল করবেন যে এ ধরনের পরিস্থিতি শুরু হলে তারাও এখানে আসতে চাইছে না। তো আমরা আমাদের যে পরিবর্তনটাকে, এটাকে যদি সাস্টেনেবল করতে হয়, তাহলে তবে মূল গুরুত্বপূর্ণ ভূমিকাটা নিতে হবে রাষ্ট্রকে। আপনার অফিসের সামনে এসে আমি গরু নিয়ে জবাই করে এখানে গান বাজনা করব, রাষ্ট্র হাত গুটিয়ে যদি বসে থাকে, এর ইম্প্যাক্টটা আমি বুঝতে পারছি না। কিন্তু সারা পৃথিবীতে যে মেসেজটা যায় এবং তার যে অনিবার্য পরিণতি হয়, সেটি কিন্তু আমরা এই সমাধানগুলো নিয়ে আপনার কাছে আমি পরে আবার আসবো। জনাব রাশেদ খান, মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কিন্তু কমছে না কেন? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সরকার যখন আসলে পদক্ষেপ গ্রহণ না করে শুধুমাত্র হুঁশিয়ারি উচ্চারণ করেন, তখন আসলে এগুলো বন্ধ হয় না। আমরা দেখেছি বিশেষ করে বাংলাদেশে যে মব জাস্টিস, মানে মব আওয়ার জাস্টিস, এটা আসলে কেমন মানে সেটাই আর কি, মানে এটাকে আমরা মব সন্ত্রাস বলতে পারি। সেটাই, মানে মব জাস্টিস এটা আসলে ঠিক না। আমার মনে হয় যে এই মবটা আসলে এক ধরনের বিশৃঙ্খলা। হ্যাঁ, টেরোরিজম, একদম পারফেক্ট কথা বলছেন। মব টেরোরিজম সেটি বলা যায়। আমার মানে মব জাস্টিস না বলে মব টেরোরিজমটা বলা যায়। তো এক্ষেত্রে আসলে সরকার যে ধরনের পদক্ষেপ গ্রহণ করলে এটা আসলে বন্ধ হতো, এবং অভ্যুত্থানের পরে সরকারের আচরণ যেরকম হওয়া দরকার ছিল, আমরা সে ধরনের আচরণ সরকারের কাছ থেকে আমরা লক্ষ্য করিনি। যে কারণে যে যার মতন করে কোনো একটা প্রতিষ্ঠানে যাচ্ছে, হুমকি দিচ্ছে, কখনো টেলিভিশন চ্যানেল, কখনো কোনো কোম্পানি, কখনো আর্থিক প্রতিষ্ঠান, ভাই যেটি বললেন আরেকটি টায়ার কোম্পানির কথা বললেন, তো যে যার মতন করে আসলে কাজ করছে। মনে হচ্ছে যে এই রাষ্ট্রের মালিকানা, মানে আমরা বলি না যে রাষ্ট্রের মালিকানা আমাদের সবার, তো এখন যেটি হয়েছে যে মালিকানা সবাই সবার মতন করে বুঝে নিচ্ছে। এখন রাষ্ট্রের হচ্ছে এই চিত্র। তো এই জায়গায় আসলে এই দায়গুলো সরকারের উপরেই সাধারণত যায়, কারণ সরকার আমরা বসিয়েছি সবাই মিলে, সরকারের দায়িত্ব কন্ট্রোল করা, কিন্তু কন্ট্রোল আসলে সরকার করতে পারছে না। দেখেন, এই যে সরকারের 7 মাস অতিবাহিত হয়েছে, প্রধান উপদেষ্টা তিনি আজকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন, কিন্তু এই বৈঠকটা আমি মনে করি যে সরকার দায়িত্ব গ্রহণের পরপরই আসলে
হলে এই অবস্থা হয় না। আজকে আমাদের পুলিশের নৈতিকতা নাই। আমরা দেখলাম ধানমন্ডি 32-এ সেখানে পুলিশ গিয়ে যে এটা থামাবে, পুলিশের এই সাহসটুকু নাই, কোনো পুলিশ সেখানে ছিল না, সেনাবাহিনী সর্বশেষ গিয়েছে। কিন্তু সেই সেনাবাহিনীও পরবর্তীতে পিছু টান কেন? কারণ এই যে সরকারের কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি উল্লাস করেন, ফেসবুকে পোস্ট করেছে, সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকে যখন উস্কানি দেওয়া হয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, জাতীয় নাগরিক কমিটির নেতাদের অনেকে কিন্তু এটা নিয়ে পোস্ট করেছে। তো এটি আসলে অনাকাঙ্ক্ষিত। পরবর্তীতে অবশ্যই আমরা দেখেছি যে প্রায় 2-3 দিন পরে মাহফুজ আলম তিনি আবার বলেছেন যে এটি আসলে বন্ধ করতে হবে। তা আমার কথা হলো যে আপনার উপদেষ্টারা, আপনার সহকর্মীরা ফেসবুকে উল্লাস করার পোস্ট করছে আর আপনি অন্যদিকে বলছেন যে এই উল্লাস বন্ধ করেন, এগুলো কি? বিষয়টা হলো যে সাপ হয়ে দংশন করছেন আর ওঝা হয়ে আপনারা ঝাড়তেছেন। তো ওই সময় থেকে মূলত বাংলাদেশে মপটা শুরু হয়েছে। আমি মনে করি বাংলাদেশে দেখেন শেখ হাসিনার পতনের পরে কিন্তু মোটামুটি অবস্থা ভালো ছিল, কিন্তু ওই সময় থেকে এখন সারা দেশে বিশৃঙ্খলা আরও বেড়ে গিয়েছে। মানুষ যখন দেখছে যে সরকারের লোকজন বিশৃঙ্খলা করছে, তো আমি করলে সমস্যা কি? দেখেন যখন ওই যে মোজাম্মেলের বাড়িতে হামলার একটা বিষয় অভিযোগ আসলো ছাত্রনেতাদের বিরুদ্ধে, এরপরে তো একটা তদন্ত করা দরকার ছিল। সরকার তদন্ত না করে ছাত্রনেতাদের এতটাই ভয় পেল যে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করলো। কখন? যখন ওবায়দুল কাদের বাংলাদেশে 3.5 মাস নিরাপদে ছিল, তখন কিন্তু ডেভিল হান্ট ছিল না। আমরা দেখি না ডেভিল হান্ট অপারেশন, এটি তারা ঘোষণা করেছে। শেখ পরিবারের এখনো পর্যন্ত কাউকে ঘোষণা গ্রেপ্তার করেনি। ওই সময় কিন্তু এই ডেভিল হান্টের ঘোষণা আমরা শুনি নাই, অর্থাৎ চোর সব পালিয়ে গেছে। এখন কারা আছে? আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা বাড়িতে আছে, এরা মনে করছে যে আমরা নিরপরাধ, আমরা কোনো অন্যায় করি না, হয়তো আমাদের উপর আক্রমণ হবে না। কিন্তু এই ডেভিল হান্টের কারণে তাদের উপরে বেশি আক্রমণটা হচ্ছে। অর্থাৎ এই যে বাড়ি ঘরে আগুন বলেন, ভাঙচুর বলেন, আপনার লুটপাট বলেন, এগুলো চলছে, এগুলো এই অপারেশন ডেভিল হান্টের পরে আরও বেড়ে গিয়েছে, যেখানে এগুলো কমার কথা ছিল। তো আমার মনে হয় যে সরকার শুধুমাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে আসলে এগুলো বন্ধ হয় না, এগুলোর জন্য পুলিশকে ফাংশনাল করতে হয়। দেখেন আমাদের সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সেনাবাহিনী কি এটা অ্যাপ্লাই করতে পারছে? সেনাবাহিনী যদি ধানমন্ডি 32-এর হামলাটা বন্ধ করতে পারতো, তাহলে কিন্তু সেনাবাহিনী যে আসলেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা আছে এটা আমরা বুঝতাম। সেনাবাহিনী এখন কি করছে? আমার যে অভিজ্ঞতা, কারণ কয়েকটা বিষয় নিয়ে আমার কাছে অভিযোগ এসেছে, আমি সেনাবাহিনীকে জানিয়েছি, আমার জেলা ঝিনাইদহ সেখানে কথা বলেছি। সেনাবাহিনী এখন দুই পক্ষকে ডাকছে, তারা মীমাংসা করার চেষ্টা করছে, পারলে মীমাংসা করছে, না পারলে তারা পুলিশের কাছে ট্রান্সফার করছে। তো এই হচ্ছে অবস্থা। এখন আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলো বিপ্লবের পরে যে ধরনের ফাংশনাল হওয়ার কথা ছিল, সেটা আসলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি করতে পারেননি। এখন তাকে আমি দায় দিব না। দেখেন এখনো পর্যন্ত সরকার যে টিকে আছে একমাত্র তার ইমেজের কারণে, কিন্তু তার আশপাশে যে সকল উপদেষ্টারা, অনেকের নাম আপনিও জানেন না, আমিও জানি না কি কাজ করছে, 7 মাসের জবাবদিহিতা কি কিচ্ছু জানি না। কয়েকজন হয়তো উপদেষ্টা কাজ করছে, কিন্তু অধিকাংশ উপদেষ্টার কাজ সম্পর্কে আমরা জানি না। আপনি রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন, আপনি মব জাস্টিস বা মব টেরোরিজম বন্ধ করতে চাচ্ছেন, কিন্তু আপনার পদক্ষেপগুলো আসলে দৃশ্যমান না। আপনি শুধুমাত্র হুঁশিয়ারি দিয়ে আর রাত 1টার সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে, দপ্তর থেকে তার ফেসবুক পেজে আপনার পোস্ট করে হুঁশিয়ারি দিয়ে আসলে এগুলো বন্ধ করা যায় না। আমরা এরপরে আরও বিভিন্ন জায়গায় কিন্তু এখন আমরা গ্রামগঞ্জে যারা যান তারা দেখবেন যে গ্রামগঞ্জে কিন্তু চুরি ডাকাতি বেড়ে গিয়েছে, রাষ্ট্র এক ধরনের অরক্ষিত। তো এইভাবে তো একটি রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র যদি আসলে সংস্কার করা লাগে, সবার আগে পুলিশের উপরে, অন্যান্য বাহিনীর উপরে, জনগণের উপরে সরকারের কর্তৃত্ব থাকতে হবে। কারণ জনগণ তো এই সরকারকে আসলে কোনোভাবে ভয় পাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যখন রাষ্ট্রের শাসক খুব দুর্বল হয়, তখন আসলে জনগণ হয়ে যায় বেপরোয়া। আবার আরেকটি বিষয় দেখেন যে আমাদের দেশের রাজনীতিবিদরা তারা যেভাবে তাদের দলের নেতাকর্মীদেরকে তারা মোটিভেট করবে, এই মোটিভেশনটা তারা দিতে পারছে না। কারণ অনলাইনে আবার অনেকে এমনভাবে রাজনৈতিক কর্মীদেরকে মোটিভেশন দিচ্ছে, ওই রাজনৈতিক কর্মী মনে করছে যে আমার নেতার বয়ানটা ভুল। অনলাইনে এমনভাবে রংচন মাখিয়ে ভিডিও বা বয়ান তৈরি করা হয়, তো এই যে বিভ্রান্ত সৃষ্টি কিন্তু বাংলাদেশে চলছে। তো এগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্বটা কার? এগুলো সরকার যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তো এইভাবে আপনার কখনো আপনার এইভাবে অনলাইন থেকে নির্দেশনা আসবে আর সেই নির্দেশনা অনুযায়ী আপনার জনগণ ঝাঁপিয়ে পড়বে। সর্বশেষ বলবো, দেখেন সিপিবির কার্যালয়ের সামনে কি করা হলো, হঠাৎ করে ঘোষণা হলো যে কার্যালয়ে ঘেরাও করো। আমরা ফেসবুকে পোস্ট করলাম যে এখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসবে, এবং এই যে সিপিবি, আমি তো চীনে লাস্ট সফর করে আসলাম বাবুল ভাই শো, দেখেন এই চীনের কিন্তু একটা পলিসি ছিল পার্টি টু পার্টি রিলেশন, এবং চীন কিন্তু একটি কমিউনিস্ট পার্টি। বাংলাদেশে যেগুলো কমিউনিস্ট পার্টি রয়েছে এদের সাথে চীনের কিন্তু খুব ভালো সম্পর্ক। এখন মহাসচিব এই দেশে রয়েছে, জাতিসংঘের মহাসচিব, সেই অবস্থায়, এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি
28 তারিখে কিন্তু চীনে সফরে যাবেন। এই অবস্থায় যদি সিপিবির কার্যালয়ে হামলা হতো তাহলে কি হতো বলেন? আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করি, রাজনীতি করি, আমরা কিন্তু বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছি, পরবর্তীতে কিন্তু একজন মানুষই যায়নি। অর্থাৎ যারা অনলাইনে নির্দেশনা দিচ্ছে, আমার মনে হয় তাদের বিপরীতে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বাংলাদেশ নিয়ে ভাবি, তাদের উচিত এইভাবে সামাজিক প্রতিবাদটা জারি রাখা। অন্যথায় জনগণ কিন্তু বিভ্রান্ত হবে, জনগণ বুঝতে পারবে না কোনটা সঠিক আর কোনটি আসলে। জি, ধন্যবাদ। আপনার কাছে পরে আমি আবার আসবো। জনাব জিল্লুর রহমান, জনাব জিল্লুর রহমান, অধিকাংশ পুলিশ কাজে ফিরেছে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সেনাবাহিনীও কিন্তু রাস্তায় রয়েছে, তারপরে কেন মব সন্ত্রাসের মতো ঘটনাগুলো ঘটছে, কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা গোটা জাতি এটা সামনে রেখেই কথা বলে, বিশেষ করে আমাদের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পেলে তারা এটা বলে। আর সেনাবাহিনী নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। বিতর্ক বলতে এটা যে এত ক্ষমতা দেওয়া, তারপরে মাঠে থাকার পরে কেন নিয়ন্ত্রণ হচ্ছে না। তো মব জাস্টিস নিয়ে একটু প্রথমে আমরা আলোচনা শুনলাম, আমাদের বিজ্ঞ আলোচক সবাই খুব সুন্দর করে বলেছেন। মব জাস্টিস যেটা আপনি যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন, সেখানে তারা বলছে যে ইট ইজ ইনস্ট্যান্ট জাস্টিস, ইট ইজ জাঙ্গল জাস্টিস, আর ইট ইজ এ জাস্টিস বাইপাসিং দি লিগাল প্রসিজিওর অ্যান্ড এ গ্রুপ অফ পিপল। একদল লোক হঠাৎ করে মনে করলো যে এটা করব, তারা তখনই বিচার হাতে নিয়ে নিল। সেটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনো সভ্য সমাজে। এই মব জাস্টিস সম্পর্কে বলার আগে আমি একটু পিছনে যেতে চাই। 5 আগস্টে আমাদের যে বীর ছাত্র জনতা, তারা জীবন দিয়ে রক্ত দিয়ে এদেশের মানুষকে মুক্ত করেছে, একটা মুক্তির স্বাদ দিয়েছে। এই জন্য তাদেরকে সত্যি অভিনন্দন জানাই। এদেশের মানুষের মনে তারা একটা বড় স্থান করে নিয়েছে, মানুষের মধ্যমণি হয়ে আছে। আমি বলি তাদেরকে, তারা বীর সেনানী, এত বড় একটা ফ্যাসিস্ট সরকারকে তারা ফেলে দিতে পেরেছে। পাশাপাশি এখন যা হচ্ছে মব জাস্টিসের নামে, আপনারা যদি প্রতিবেশী রাষ্ট্র ভারতের কিছু পত্র পত্রিকা পড়েন, তাদের মিডিয়া দেখেন, এমনকি বিবিসি আরও কয়েকটা ইয়েতে আমি দেখলাম এটাকে সন্ত্রাসবাদের উত্থানের ইঙ্গিত দিয়ে তারা এমন সব দিচ্ছে। হ্যাঁ, এমনি তো তাদের একটা কন্টেন্ট আছে, তারা একটা সিলেবাস অনুযায়ী ছাড়ে যে এইগুলো বাংলাদেশে চালাতে থাকো। পাশাপাশি আমি আমাদের যারা এত রক্ত এত সংগ্রাম করলো, আর এখানে একটা বিষয় সামনে আছে যে বিএনপি ক্ষমতা প্রত্যাশী, তারা আশা করছে হয়তো ভবিষ্যতে ক্ষমতায় যাবে। সেই ক্ষেত্রে তাদের একটা বড় গুরু দায়িত্ব এই অবস্থায় দেশে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে তাদের একটা ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আমার প্রিয় ভাই রাশেদ ঠিকই বলেছে, তারা যথেষ্ট ভূমিকা রাখছে, এটা দৃশ্যমান। কিন্তু বিএনপির বড় কেন একটা ভূমিকা রাখতে হবে, সেটা হচ্ছে যে জনগণের মনে এখনও বিএনপি একটা বিশাল অবস্থান আছে। দীর্ঘ 16-18টি বছর তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, হাত কড়া ডান্ডাবেরি নিয়ে জেলখানে অনেকে মারা গেছে, অনেকে ডান্ডাবেরি পড়ে বাবার জানাজা মায়ের জানাজা পড়তে আসছে। এমন ত্যাগ বিএনপির আছে, কিন্তু সেই ত্যাগ সেই অর্জন তো সব নষ্ট হয়ে যাচ্ছে। এখন এটা বিএনপি নীতি নির্ধারণী যারা রয়েছে তাদের সবারই মনে রাখতে হবে যে বাংলাদেশের জনগণ কিন্তু স্মার্ট, তারা প্রত্যেকটা কর্মকাণ্ড তারা খতিয়ে খতিয়ে দেখছে যে কারা কোন কাজের সাথে জড়িত। এখন যদি আপনি উল্টা অ্যাঙ্কার হিসেবে প্রশ্ন করে বসেন যে তাহলে তারা বিএনপি ক্ষমতা প্রত্যাশী হলে এটা তারা করতে তো যাবে না, তাদের জনপ্রিয়তা হারিয়ে যাবে এই ভয়ে। তাদের জনপ্রিয়তা তো আমার মনে হয় 5 আগস্ট পর্যন্ত যা ছিল তার পরের থেকে তো কিছু কমতে শুরু করেছে। এটা সাধারণ মানুষ বলছে যে এই দখলদারি, এই চাঁদাবাজি, এই সব নৈরাজ্যের সাথে বিএনপির একটা প্রত্যক্ষ পরোক্ষ অংশীদারিত্ব রয়েছে। হ্যাঁ, হতে পারে যে সর্বোচ্চ শীর্ষ পর্যায় থেকে হুঙ্কার দেওয়া হচ্ছে, কিন্তু সেই কমান্ড লেভেল নিচু পর্যন্ত সেইভাবে কি কার্যকরী হয়েছে সেটা আমাদের একটু দেখতে হবে। আর একটা দেখতে হবে যে আমাদের ছাত্র জনতা যে অর্জনটা করেছে সেইটা যদি আন্তর্জাতিক পর্যায়ে ভারত যে প্রোপাগান্ডা চালাচ্ছিল প্রথম থেকে, তারা তো থেমে থাকবে না, রাজনীতি তো গুটি চালাচালি, কেউ বসে থাকবে না। তাহলে এইটা যদি আমাদের সেই ছাত্র সেই জনতা যারাই এই মব জাস্টিস নামে
কারোর বাড়িতে যে ঢুকে যাওয়া, এই কয়েকদিন আগে গুলশানে কোন একজন প্রাক্তন এমপির এক্স স্ত্রীর ঘরে ঢুকে যে কর্মকাণ্ডগুলো চালিয়েছে, এটা তো ধিক্কার জানায়, এটা নিন্দনীয়। আপনার ময়মনসিংহে এক এমপির বাড়িতে 1 ব্যাটালিয়ন পাগলি ঢুকাই দিয়েছে। এটা কি? এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। সরকারকে আমি আগে অনেকবার বলেছি যে আরো শক্ত হতে হবে। আর এখানে সরকার বললে আমাকে যদি বলেন সেটা কি, যে আমাদের ডক্টর ইউনূস স্যার, উনি সর্বজন শ্রদ্ধ, সারা বিশ্বে ওনার একটা গ্রহণীয়তা আছে, যে এতদিন ভারত যে প্রোপাগান্ডা চালিয়েছে যে মন্দিরে বা সংখ্যালঘুর উপরে আক্রমণ, এগুলা ধোপে টেকে নাই, কারণ পশ্চিমারা ডক্টর ইউনূসের উপরে ভরসা রাখে। এটা সত্য কথা। অন্য কেউ হলো পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারত। এখন যদি আমরা ওনাকে সম্মানের জায়গায় রেখে সেই কর্মকাণ্ড যদি আমরা না করি, যে কর্মে ওনার সম্মান আরো বৃদ্ধি পায়, আমাদের আইন শৃঙ্খলার উন্নতি হয়, সেটা না করে যার যার যে ক্রোধ ছিল সেই প্রতিশোধের আগুন আমরা যদি জ্বালিয়ে একজনের বাড়িতে উঠবো, একজনের ফ্যাক্টরি, একজনের ব্যবসা সব দখল করে নিব, তা কি করে হয়? আমি কয়েকদিন আগে আমি একটা কথা বলে শেষ করি। বিএনপিকে আমি বেশি বলবো দায়িত্বের কারণে, যে নির্বাচন সামনে, বিএনপি প্রায় তাদের ডায়লগের প্রথমেই খালি নির্বাচন, কিন্তু সংস্কারের কথাটা কিন্তু তারা একটু কম বলে। 3 আগস্ট আমার মনে হয় যে রাশেদ, ইফ ইউ ক্যান রিমেম্বার, যে এক দফায় সবাই মিলে আপনারা ঘোষণা করলেন, তাই না? 3 আগস্টে এক দফায় চলে গেলেন। সে এক দফাটা কি ছিল? যে ফ্যাসিস্ট বাদ এবং এই সিস্টেমকে আমরা একদম বাদ দিয়ে নতুন সংস্কার করে বিনির্মাণ করতে হবে আমাদের সকল সিস্টেমকে। সেই জায়গায় যদি আমরা থাকি, তাহলে বিএনপি অনেক সময় বলে, দেখেন যে ম্যান্ডেট নাই, শুধু বিএনপি না, অনেকেই হয়তো বলছে পাশাপাশি, যে ম্যান্ডেট না থাকলে তারা সংস্কার কিভাবে করে, এটা নির্বাচিতরা করবে। ইতিহাস আছে তো দেশের, এদেশের ইতিহাস 71 সালে পরে 72 সালে যে সংবিধান কারা করেছিল? নির্বাচন আগে সংবিধান হয়েছিল না? হয়েছিল। আবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উনি ক্ষমতা আসার অনেক পরে 79 দিকে যে নির্বাচন হয়েছিল, তখনও তো সিস্টেম চলেছে। তাহলে আমরা এই ম্যান্ডেট যদি শুধু নির্বাচনকে মিন করি, ম্যান্ডেট মিন এ লাইসেন্স, এ অথরিটি, an authority is given to a person or a body to rule you. তাহলে আমাদের দেশের মানুষ এখন এই সরকারকে সেই ম্যান্ডেট অর্থাৎ সেই সমর্থন দিয়ে রেখেছে। তাহলে আসুন, আমি বলি যে সকলে মিলে আপনারা একটা যৌক্তিক সংস্কারে আসেন, যে জায়গায় আমরা একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো। যে এই বিষয়ে আপনার কাছে পরামর্শ নিয়ে আমি আবার আসবো, আপনার পরামর্শ নিয়ে আসবো। জনাব শহীদুল ইসলাম বাবুল, জনাব জিল্লুর রহমান কিন্তু বেশ কিছু অভিযোগ তুলেছেন, বেশ কিছু প্রশ্ন আপনার দিকে ছেড়ে দিয়েছেন। আপনি প্রশ্ন করেছেন ওনাকে যে সমাধান কোন দিকে, উনি ওই গরু আর রচনার মতো বিএনপিকে ব্লেম করার জন্য নদীর পাড়ে গরু নিয়ে বাইন্দা শুরু করে দিচ্ছে আর কি। তো যাই হোক, এখন আপনি আমাকে কি জিজ্ঞেস করছেন সেটা বলেন। না, আমি ওই যে উনি কিছু আপনার ওটা যদি আপনার উত্তর দেন, এবং পাশাপাশি আপনার কাছে ওই মব জাস্টিসের ব্যাপারে আমি জানতে চাই। মব জাস্টিসটা হলো কি, ঠিক আছে, মব জাস্টিস দিয়ে শুরু করি, অথবা ওনারটা দিয়ে শুরু করতে পারতাম। মানে এটা আগেও ছিল, কিন্তু এখন অতিমাত্রায় বেড়ে গেছে সেটা সেই বিষয়ে। রাইট, মব পুরনো, এটা তো আসলে মব জাস্টিস না, এটা ইনজাস্টিস, এটা সন্ত্রাস। মব ইনজাস্টিস বা মব টেররিজমই বলতে পারে। এটা পুরনো ব্যাপার। এই 2500 বছর আগেও ওই যে রোমান মহাবীর জুলিয়াস সিজারকে হত্যা করলো তার বিশ্বস্ত বন্ধু ব্রুটাস, তারপরে জনগণ খেপে গিয়ে সব ব্রুটাসের নাম খুঁজতে গিয়ে একজন বিখ্যাত কবি বেহুলা, তাকেও হত্যা করে ফেললো কিন্তু বলে বলে। এটাও একটা মব ছিল, তখন থেকেই শুরু, সবসময় ছিল মব। এটা কখন বিস্তার হয়, এটার ব্যাপকতা হয় যখন রাষ্ট্র সমাজে কোনো মানে শৃঙ্খলা থাকে না, নিয়ম থাকে না, ব্যত্যয় থাকে না, দুর্বলতা থাকে। আপনার সংসারেও হয়, সমাজেও হয়, রাষ্ট্রেও হয়। ওই সংসার যখন দুর্বল হয়ে যায়, রাষ্ট্র যখন দুর্বল হয়ে যায়, এটা আমরা এখন বেশি দেখছি, কারণ দুর্বল সরকার। এই সরকারের দুর্বলতা এবং তাদের সবিরোধিতাও আছে, যেটা রাশেদ সাহেব বলছেন, উনিও বলেছেন। ওই যে গুলশানের ঘটনার কথা বললেন, পুলিশ আছে, আপনার কি আর্মি আছে, নির্বিকার তারা, এরা এখানে মব করে চলে যাচ্ছে, ধরতে পারছে না। কেন পারছে না আপনি জানেন? কারণ
ওরা মনে করছে কে না কে আমার চাইতে বেশি ক্ষমতাবান কিনা এরা, হ্যাঁ। আবার পরের দিন কিন্তু আবার ধরছে, সরকারের পক্ষ থেকে সিগন্যাল পাইছে, আবার 3 জনকে খুঁজে বাইর করে ধরছে। এইগুলা হলো কি, এই যে দায় সরকারের, রাশেদ যেটা বললো, কে অন্যায় করেছে। আপনার 5 তারিখে অগাস্টের বিপ্লব হয়েছে, তার 6 মাস পরে আপনি জেলায় জেলায় ঢাকায় আপনি যদি মানে ঘোষণা দিয়ে আপনি বিশৃঙ্খলা তৈরি করেন, এই সুযোগ তো সমাজের সর্বব্যাপী এর প্রভাব পড়বেই। এবং তাই হয়েছে। এখানে আমি সরকারের একটা বিরাট দায় আমি দেখছি যে এই যে পরিবেশটা হয়েছে, এবং 7 মাস পরে 6 মাস পরে এই পরিবেশ কেন হবে, এটা মানে খুব দুর্ভাগ্যজনক। আর যেটা ওই ইরা ভাই যেটা বললেন, জিল্লুর ভাই, বিএনপি চাঁদাবাজি বাংলাদেশে বিএনপি একা হয়েছে অবশ্যই, আমরা এটা ডিনায়াল করি না। বিএনপি আমার একটা বিরাট দল, আমরা 17 বছর ক্ষমতায় নাই, আমার হাতে কোনো পুলিশ প্রশাসন নাই, আমার হাতে কোনো কিছু নাই, একমাত্র দলীয় ব্যবস্থা। এত বড় একটা দল, টেকনাফ থেকে তুলে রূপসা থেকে পাথুরিয়া লক্ষ লক্ষ কর্মী, আপনি সুইচ দিবেন সব বন্ধ হয়ে যাবে? এই বিগত দিনের এই কালচার বাংলাদেশে আপনি দেখেন আমি তাকে প্রোটেকশন দেই কিনা, আপনি দেখেন আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেই কিনা। আমি যদি কালকে ক্ষমতায় থাকতাম, আমি সারা বাংলাদেশের ওসি এবং এসপি কে বলে দিতাম যে 0 টলারেন্স। কিন্তু আমরা মামলা করেছি, খালি বহিষ্কার না, এবং বলা হয়েছে ঘোষণা দিয়ে তারেক রহমান সাহেব যে আমার পার্টির নামে, দলের নামে কেউ যদি অন্যায় অনিয়ম করে গ্রেপ্তার করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়ে দিবেন। কিন্তু আছে তো অনেকেই রাতারাতি আপনার বিএনপি নেতা হয়ে দাঁড়াচ্ছে, যাদের কোনো এবং তারা কিন্তু বিভিন্ন টাগ লাগায় বিভিন্ন ইয়েকে মানে হচ্ছে। আমার হাত 10টা হাত না তো, আমি একটা রাজনৈতিক দল শুধুমাত্র, আমার একটা সাংগঠনিক চেইনই তো আছে, আর তো কিছু নাই। রাষ্ট্রযন্ত্র তো আমার হাতে নাই। সবসময় সব দেশের সব কালে একটা দল বা একটা সুবিধা, একটা কিন্তু এটা বলে কি আমরা দায় এড়াতে? না, আমরা দায় এড়াচ্ছি না। প্লিজ আমার কথা শুনেন, প্লিজ আপনাকে বুঝতে হবে, আমরা দায় এড়াচ্ছি না, আমরা দায় নিচ্ছি, স্বীকার করছি, ব্যবস্থা নিচ্ছি। আমার হাতে যাটুক আছে সর্বোচ্চ ব্যবস্থা আমি নিচ্ছি, যেটা বিগত দিনে বাংলাদেশের রাজনীতি হয়নি। এটাই আমি বলছি। এখানে সরকারেরও নির্লিপ্ততা আছে। আচ্ছা, আপনি 10টা চাঁদাবাজদের ধরলে বিএনপি কি তার বিরুদ্ধে আপনার সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি দিয়েছে? কেন আপনি ধরছেন না? কেন আপনি ব্যবস্থা, আপনি খেলা দেখছেন এগুলা যে বিএনপি এগুলো করুক, বিএনপির বদনাম হোক, আর ওনরা ক্ষমতা প্রলম্বিত করুক? এটাও তো হতে পারে, ষড়যন্ত্র তো হতে পারে। এটা আমি আমার পক্ষ থেকে আর কি করতে পারি? আপনি বলেন, আপনি বিএনপি কে ব্লাইন্ড করছেন, এটা তো ইন্টেনশনালি করা হচ্ছে। এইগুলো আমরা মনে করছি ক্ষেত্র বিশেষে। সবাই কি বাংলাদেশের বিএনপি দিকে যারা চাঁদাবাজি করে, এই জামাতের ইসলামের চাঁদাবাজির দখলের ঘটনা নাই, বৈষম্যবিরোধীদের চাঁদাবাজির দখলের ঘটনা নাই, অন্য লোকদের নাই, শুধু বিএনপি কে টার্গেট করে করা হচ্ছে। এগুলো আমরা মনে করছি। এবং আমাদের অবস্থা, আমরা বলি না যে আমাদের সমস্ত কর্মী একেবারে দোয়া তুলসী পাতা, আমরা যেগুলো করছি আমরা এগুলোর দায়িত্ব নিচ্ছি, হ্যাঁ, এবং আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি। এটাই হলো এই বিষয়ে আমার বক্তব্য। এখন নির্বাচন দেখেন, ওই ভাই গুলো বিএনপি নাকি সংস্কার চায় না। আচ্ছা, বাংলাদেশ কি 5ই আগস্টের আগের বাংলাদেশের এখনকার বাংলাদেশের রাজনৈতিক কালচার এক? এই টকশোতে মারামারি হয় নাই, এই টকশোতে কথা বলা গিয়েছে, এটা কি বাংলাদেশের একটা সংস্কার হয়েছে না? এই যে বাংলাদেশে কি হাসিনা যে ভাষায় কথা বলতো, প্রফেসর ইউনূস সাহেব কি সে ভাষায় কথা বলেন? হাসিনা তো প্রথমেই আইসে খালেদা জিয়া তারেক রহমানের 10 মিনিট গালাগালি করতো, আর বিএনপি কে 14 গোষ্ঠী উদ্ধার করতো। বেগম খালেদা জিয়াও তো বক্তৃতা দিছে, একবার শেখ হাসিনার নাম উচ্চারণ করেছে। এতে তারেক রহমান প্রতিদিন বক্তব্য দেয়, কয়বার কার পিন্ডি চটকাইছে। এটা কি রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন হয় নাই? এটা কি কোনো সংস্কার না? বাংলাদেশে কেয়ারটেকার সরকার ছিল না, সেই ব্যবস্থা বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। এটা কি বাংলাদেশের, এবং আমি মনে করি বাংলাদেশের সবচাইতে বড় সংস্কার বাংলাদেশের সংবিধানে কেয়ারটেকার প্রথা সংযুক্ত হয়েছে। এবং এই প্রথাটাকে যদি আপনি ঠিক রাখেন, ওই সংস্কারের গাল ভরা গল্প তৈরি করে হাসিনা হয়তো উন্নয়ন চান না, গণতন্ত্র চান, আর ওনরা শুরু করছে যে কি সংস্কার চান না ভোট চান। এক আজব কাহিনী। দেশে অপারেশন ডেভিল হান্ট চলছে, কিন্তু যারা মব সন্ত্রাস করছে তাদের কেন অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা হচ্ছে না, মানে দৃশ্যমান নয় কেন? ধন্যবাদ। আমার সহ আলোচকরা অত্যন্ত সুন্দর আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের শুভেচ্ছা। দেখেন, আমরা এই ডেভিল হান্টের আগে আমি একটু বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগ গত 15 বছরে একটা আলোচনা এসছে যে একটা প্রতিশোধ পরায়ণতা সকলের মধ্যে, সকলের মনস্তত্ত্বের মধ্যে কিন্তু একটা হিংস্রতা দিয়ে দিয়েছে, এবং অনেক ক্ষেত্রে আমি বলবো পিটিয়ে মেরে ফেলাকে একটা জায়েজ করে দিয়েছে। আমরা যদি আবরার ফাহাদের কথা মনে করি, নৃশংসভাবে একদম, এবং ট্যাগিং এর রাজনীতি যদি বলি, আমরা প্রত্যেকেই, আমার মনে হয় রাশেদ ভাইয়েরও মনে থাকার কথা যে আমরা যখন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছি এবং বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের প্রত্যেককে যে আসলে ট্যাগিং এর যে রাজনীতির মধ্যে ফেলা হয়েছে, একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে একদম।
এবং এই ট্যাগিংয়ের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্যাগ দিলে তাদের আসলে মেরে ফেলা, তাদের জীবন নাশ করা, এটা হচ্ছে খুব জায়েজ। এবং সুতরাং সেই সংস্কৃতির মধ্যে দিয়ে কিন্তু আমরা এতদিন ধরে আসছি। এখন বিষয় হচ্ছে, এবং শুধুমাত্র আপনি ভিন্ন মত পোষণ করেছেন এর জন্যই আপনাকে মেরে ফেলা জায়েজ। এখন এই বর্তমানে আসলে আমি যদি বলি 5 তারিখের পরের আসলে পরিবর্তিত যে বাস্তবতা, এই বাস্তবতায় আসলে আমাদের মধ্যে যেই ধরনের বিভক্তি, এইটা আসলে আমার মনে হয় এইটার একটা গুরুত্বপূর্ণ কারণ। এই যে বিভিন্নভাবে আসলে ডেমোক্রেসি, বিভিন্নভাবে আমরা আসলে কিছু হলেই সকলের মধ্যে একটা টেনশন, সকলের মধ্যে একটা অস্থিরতা, এই জিনিসটা আসলে আমার মনে হয় যে 5 তারিখের পরে আমরা বেশি ভিজিবল হচ্ছে আমার কাছে মনে হয়। এবং এই যে এখানে আমি বলবো রাজনৈতিক বিভক্তিও একটা খুব বড় ব্যাকল্যাশ আমাদের জন্য। কারণ এই রাজনৈতিক বিভক্তিটা এই সময় হওয়ার কথা ছিল না। এই সময় আসলে যেই ঐক্যটা হওয়ার কথা ছিল, আমরা কিন্তু 5 তারিখের পরে আসলে 8 তারিখে যখন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি যখন দায়িত্ব নিলেন, এরপরে কিন্তু প্রত্যেককে আমরা খুবই ওয়েলকাম দেখেছি। এবং আমি যদি বলি যে বড় দল হিসেবে বিএনপির পক্ষ থেকে এই ধরনের কথা শোনা গেছে যে এই সরকারকে টিকিয়ে রাখতে হবে, এবং এই সরকার ব্যর্থ হলে আমাদের এই পুরো আসলে যে অর্জনটা সেটা ব্যর্থ হয়ে যাবে। সুতরাং আমি একদমই যদি বলি যে ইমিডিয়েট আফটার এই রেভলিউশন, এটার পরে কিন্তু কারোর মধ্যে কিন্তু সেই ধরনের আসলে অনৈক্য আমি দেখিনি। সেই জায়গা থেকে সকলেরই একটা প্রচেষ্টা ছিল। কিন্তু আমার মনে হয় যে যত দিন যাচ্ছে আমাদের বিভক্তি বাড়ছে, এবং আমাদের আসলে যে বিষয়গুলোকে ফোকাস করা দরকার আমরা সেই ফোকাস থেকে সরে আসছি। এখন যদি আমি বলি যে ডেভিল হান্ট কেন কাজ করছে না, এটা কিন্তু একটা খুব বাইনারি প্রশ্ন না, এটার মধ্যে আসলে অনেকগুলো কারণ আছে। দেখেন, ডেভিল হান্ট শুরু হয়েছিল কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে, যেইখানে আসলে গাজীপুরে যে মানে মারামারির ঘটনাটা হলো, মারামারি না, পিটিয়ে মেরে ফেলার ঘটনা হলো। আমি এখনো আমার মনে আছে যে কাশেম নামের ছেলেটা ওখানে যে আসলে আহত হয়ে সে ঢাকা মেডিকেলে এসছে, এবং তার সাথে আমি নিজে সার্বক্ষণিক ছিলাম, এবং তার অবস্থা মানে আমার এখনো মনে হয় যে তার সাথে মানে 7-8 জন আসলে ভর্তি হয়েছিল ঢাকা মেডিকেলে, এবং তাকে আমরাই অ্যাসিস্ট করছিলাম। মানে কাশেমের অবস্থা আসলে অত খারাপ ছিল না, আমরা ভেবেছিলাম সেই বেঁচে যাবে, হয়তো তার থেকেও খারাপ অবস্থার যারা এসেছিল, যাদের পিটানো হয়েছিল, তারা কিন্তু অনেকেই আল্লাহর রহমতে বাসায় ফিরে গেছে। কিন্তু কাশেম যখন মারা গেল তখন কিন্তু একটা খুব ভয়ঙ্কর একটা মানে সকলের মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখেছি যে পতিত সরকারের লোকজন, এটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার আমাদের জন্য, ভয়ঙ্কর মেসেজ দিচ্ছিল। সে তার ফলশ্রুতিতে আসলে যখন ডেভিল হান্ট শুরু হলো, সেখানে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে আন্তরিকতার অভাব আছে, এটা আমার মনে হয়নি। তবে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে এবং পুলিশকে আসলে গ্রিপে আনার জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে একটা নাজুক অবস্থার মধ্যে আছে। তাছাড়া আপনার ভাটারাতে 2 জন ইরানের নাগরিককে কিন্তু আপনি দেখেছেন কিভাবে মানে হয়রানি করা হলো, তাদেরকে মারা হলো, এটাও তো আমাদের আন্তর্জাতিকভাবে বিদেশে খারাপ মেসেজ যায়। একদম একদম। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন যে আমরা পুলিশকে সরকারও কেন গ্রিপে আনতে পারছে না, এই প্রশ্নের উত্তর যখন আপনি খুঁজতে যাবেন তখন কিন্তু মানে আপনার অটোমেটিকলি কিছু উত্তর চলে আসবে। দেখেন, এই পুলিশই তো সেই পুলিশ যারা আসলে আমরা বারবার করে বলছি যে 3 তারিখের ঘোষণার কথা যদি আপনি একটু সুস্পষ্টভাবে খেয়াল করেন, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ তো করতে পারি, আমরা সেই কাঠামোর মধ্যে আছি, আমরা উপরের কিছু জায়গায় আসলে রদবদল দেখেছি। সুতরাং যে পুলিশ মানে এই ছাত্রদের মানে আমি যদি বলি 5 তারিখের পরের যে ঘটনাটা, একদমই যে পুলিশ মামলা নিতে চাচ্ছে না, কারণ কি, মানে কারণ হচ্ছে যার বিরুদ্ধে মামলা করবে সে কিভাবে তার মামলা নিবে। তো সেই জায়গা থেকে আমরা আসলে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা তো পুরোপুরি অ্যাবলিশও করতে পারছি না, যে যারা এতদিন ধরে ছিল সবগুলোকে একদম মানে সবাইকে আসলে ছাঁটাই করে আবার নতুন করে নেওয়া। আমার মনে হয় সরকার এই ধরনের একটা সংকটের মধ্যেও আছে। আর এই ক্ষেত্রে আমি যেটা খুব গুরুত্ব দিয়ে বলবো সেটা হচ্ছে পুলিশের সংস্কার। এই যে এই ধরনের যখন অস্থিরতা আসে, এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য তো আমাদের কিছু সময় দিতে হবে। দেখেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে একটা যে অভ্যুত্থান ঘটে গেছে, আমরা এই যে আলোচনায় কিন্তু এসছে যে আমরা খুব দ্রুত ভুলে যাই সবকিছু। বাংলাদেশে একটা অভ্যুত্থান ঘটে গেছে, এবং আমি যদি বলি যে বড় দল হিসেবে বিএনপির এখানে দায়িত্বশীলতার একটা খুব বড় জায়গা ছিল, আমি মানে সামনেই বলছি। এখানে একটা কারণ হলো, দেখেন, নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যদি বলি, কিন্তু অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে বিএনপির একটা নির্বাচনের দাবি, সেটা যেভাবে করে গণতন্ত্রের কথা বলতো, একটা অভ্যুত্থান ঘটে গেছে
প্রায় 2000 মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আমরা এখনো দাঁড়িয়ে আছি। আমরা এখনো তাদের সূচক নিশ্চিত করতে পারিনি। আমরা এখনো আহতরা হসপিটালে কাতরাচ্ছে। আপনি আমাকে বলেন তো যে এই সময় এসে বিএনপি নির্বাচনের মানে অ্যাপিলটা কি সেম হওয়া উচিত না? আপনি দেখেন দিনের মধ্যে এই শুধু নির্বাচনের কথা, শুধু নির্বাচনের গণতন্ত্র এবং এই বর্তমান সময়ে এই নির্বাচন ছাড়া সবকিছুই বৃথা, এই আলাপটা আসলে মানে কতটুকু লেজিট, তারা আসলে কতবার আহত, এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আমরা জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনার কাছে। পরে আমি আবার আসবো। অ্যাডভোকেট কাজী জাহেদ ইকবাল, মব কেন তৈরি হয়, সংঘবদ্ধ মানুষ কেন আইন নিজের হাতে তুলে নেয়, এর ব্যাখ্যাটা আসলে কি? দেখেন, আমার সহ আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা সুন্দরভাবে শুরু করেছিলেন আলোচনাটা। পলিটিক্যাল অংশটুকু বাদ দিলে কারণ মব জাস্টিসের যে ইস্যুটা তৈরি হয়েছে এখন, সেটার দুটো বিষয় আপনি আগে একটু মনে রাখা দরকার আমাদের। একটা হলো 5 আগস্টের আগে যে মাইন্ডসেটটা তৈরি হয়েছিল মানুষের মনের মধ্যে, অর্থাৎ যে ক্ষোভ তৈরি হয়েছে, তাদেরকে যেভাবে নিগৃহীত করা হয়েছে, সেটার একটা বহিঃপ্রকাশের ব্যাপার সত্যি সত্যি রয়ে গেছে। কারণ হলো একটা সিম্পল জায়গা হলো যে যিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যার পরিবারের একজন গুম হয়েছে অথবা যিনি জেল খেটেছেন পাশের কোনো ব্যক্তির জন্য অথবা কোনো অন্য দলের নেতার জন্য, এরকম যদি ব্যাপারটা হয়ে থাকে তাহলে ন্যাচারালি আপনি সেন্ট্রালি আদেশ দিয়ে অথবা সরকারের মেকানিজম দিয়ে ওনাকে রাতারাতি মানে নিবৃত করতে পারবেন, এটা অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। কারণ এটা তো আসলে মানুষের ক্ষোভটা নির্ভর করে কতটা ক্ষতিগ্রস্ত সে হয়েছে সেটার উপরে, এবং এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। সেটার একটা ইস্যু এখানে আছে এই মব জাস্টিস তৈরি হওয়ার পিছনে। আরেকটা হলো, যদি এই ধরনের একটা পরিস্থিতি হয় যেখানে পুলিশ ঠিক মতো ফাংশন করছে না, এইভাবে যদি আপনি বলেন, কারণ এই পুলিশ নিয়ে আমাদের সংকট হলো যে 5 তারিখ বা তার পূর্ববর্তী কিছু সময় ধরে পুলিশ যে ধরনের আচরণ করেছে এবং তার বিষয়ে মানুষের যে পারসেপশন তৈরি হয়েছে, সেই পারসেপশনের কারণে পুলিশের ভাবমূর্তি, পুলিশের নিজের মনোবল, সংগঠন হিসাবে তার অবস্থান ইত্যাদি সবকিছুতেই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই রকম একটা পরিস্থিতিতে আপনি পুরো পুলিশকে রিগ্রুপিং না করা পর্যন্ত তার পক্ষে ল এনফোর্সিং এজেন্সি হিসাবে পূর্ণ দায়িত্ব পালন করতে যাওয়াটা একটা মুশকিলের মতো বলে মনে হয়। কারণ হলো, আপনি ওর ভাবমূর্তি যদি খুবই খারাপ থাকে জনমনের মধ্যে, বা মানুষের একটা ক্ষোভ যদি এই প্রতিষ্ঠানের উপরে থাকে, যেটা আছে মনে হচ্ছে, তাহলে এই প্রতিষ্ঠান দিয়ে আপনার ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করাটা একটু কঠিন। এখন প্রশ্ন উঠতে পারে, এটা হচ্ছে দ্বিতীয় দুটো কথা বলেছিলাম, একটা হলো মানুষের আচরণ, আর একটা হলো এই জাতের দিয়ে আপনি নিয়ন্ত্রণ করবেন তাদের বিষয়ে যে পারসেপশন সেটা। আর একই সঙ্গে একটা প্রশ্ন উঠতে পারে যে সেক্ষেত্রে কেন ল এনফোর্সিং এজেন্সির সঙ্গে তো সেনাবাহিনী বা অন্যরা আছে, তাহলে কেন কন্ট্রোল করা যাচ্ছে না? একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে পুলিশিং যেটা আমরা বুঝি, যেটা বা রেগুলার ডিউটি পুলিশের যেটা অ্যাজ এ সংগঠন, সেটা কিন্তু আপনি সেনাবাহিনী দিয়ে করতে পারবেন না। কারণ হলো, সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে অথবা তাৎক্ষণিক কোনো বিপজ্জনক পরিস্থিতি ইত্যাদি এগুলো মোকাবেলা বা যুদ্ধ অবস্থা ইত্যাদি মোকাবেলা করার জন্য তৈরিকৃত একটা সংগঠন। এটা রেগুলার যে আপনার পুলিশিং বা রেগুলার জনগণকে নিয়ন্ত্রণ করা বা এই ধরনের নিয়ন্ত্রণ করার যে বিষয়, সেটার জন্য এই প্রতিষ্ঠানটা না। সুতরাং এই এখন তো একটা বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটা মোকাবেলার জন্য তো হয়তো সে লাগছে। এবং কাজে মানে প্রধান উপদেষ্টা তো আপনার মানে আজকেও বলেছেন যে একটা যুদ্ধ অবস্থার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং আমার প্রশ্ন হলো, যারা মব সন্ত্রাস সৃষ্টি করছে কিংবা ইন্ধন যোগাচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি প্রেক্ষাপটটা বললাম যে এইরকম একটা প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। সেই রকম জায়গাতে যারা উদ্দেশ্য বিভিন্ন, এখন এই ধরনের একটা বিপ্লবের পরে হয় কি, বিভিন্ন গ্রুপ বিভিন্ন উদ্দেশ্য সিদ্ধির জন্য আচরণ করতে থাকে, এবং যখন আচরণ করতে থাকে বিভিন্ন উদ্দেশ্য সিদ্ধির জন্য, তখন তারা কি করে, তাদের নিজের যে কোটারি ভুক্ত লোকজন আছে তাদেরকে নিয়ে নানান জটিলতা তৈরির চেষ্টা করে। এটা হয় এবং আমরা দেখছি যেটা হচ্ছে। এখন এর ফলে কি হয়, এটা আপনি কন্ট্রোল করতে গেলে আপনার একটা শক্ত ল এনফোর্সিং এজেন্সির ভূমিকা দরকার হয় অনেক সময়। সেইখানটাতে আমাদের ঘাটতি থাকছে। আপনার যত কথাই বলি
কারণ যে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেই প্রতিষ্ঠানকে তার ভাবমূর্তি ফেরত নিয়ে একই ধরনের শক্ত অবস্থান নিতে সময় লাগে, সেই জটিলতায় আছি। কিন্তু এই ফাঁকে যারা সুযোগ নিতে চাচ্ছেন বা যারা আনরেস্ট তৈরি করতে চাচ্ছেন বা যারা মনে করছেন যে তাদের বা আইডিওলজির একটা কিছু চাপিয়ে দিতে চাচ্ছেন বাকিদের উপর, তারা সংখ্যালঘু হোক অথবা মার্জিনাল হোক, যারাই হোক, তারা যারা চাচ্ছেন এটা, তারা কি করছেন, একটা মব সংগঠন করছেন, সংগঠন করে তারা তাদের মতবাদ বা তাদের ইচ্ছা বা তাদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে সেটা। এবং একই সঙ্গে মনে রাখতে হবে এইখানে এই আপনার ধরেন অপরাধী চক্র অনেক সময় আপনার অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তাদের এই সুযোগ সুবিধা লুট ইত্যাদি এইগুলো করার জন্য। তারাও কিন্তু ওই মব তৈরি করে বা একটা ধোঁয়া তুলে রাস্তার মধ্যে কাউকে আক্রমণ করে সব নিয়ে যাওয়ার চেষ্টা করা বা কোথাও বাজারে লুট করে ফেলা, এই ধরনের ব্যাপারগুলা ঘটছে। এখন এটাকে আপনি রাতারাতি কন্ট্রোল করতে পারবেন সেটা আশা করা যায় না। না ঠিক আছে, রাতারাতি কন্ট্রোল করতে পারবে না, কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, যারা মব সন্ত্রাস সৃষ্টি করছে কিংবা ইন্ধন যোগাচ্ছে, উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই যে বিচারহীনতা, তা কি মব সন্ত্রাসকে উৎসাহিত করছে না? না, আইডেন্টিফাই করে হচ্ছে তাদের বিরুদ্ধে মূল কুশীলব যারা, তাদেরকে গ্রেপ্তার করা দরকার বা তাদেরকে আইনের আওতায় নেওয়া দরকার। এখানে একটা ছোট্ট ডিফিকাল্টিজ আছে, আমাদের মনে রাখতে হবে। আমাদের মব লিঞ্চিং বলেন, মানে ওই যে পিটিএম এর ফেলছে বা এই ধরনের মব লিঞ্চিং বলি এটাকে, অথবা মব জাস্টিস বলে তো কিছু হয় না, ঘোষণা দিয়েও তো করা হচ্ছে, আমরা দেখেছি ঘোষণা দিয়ে ইত্যাদি এই যে ওগুলা করা হচ্ছে, এইগুলাতে আইডেন্টিফাই করে ল এনফোর্সিং এজেন্সি যদি আমাদের রেগুলার পুলিশ কাজ করতে না পারে, তাহলে অন্য যারা আছে তাদের দিয়ে এটা দমন করতে হবে। এখন এই জায়গাটাতে যে ঘাটতিটা দেখা যাচ্ছে, সেই ঘাটতিটাতে যদি আমরা খুব দ্রুতই ব্যবস্থা নিতে, আরেকটা জিনিস বলতে হবে, আমাদের ল এর ঘাটতি আছে কিন্তু এই জায়গাটাতে। আমাদের পেনাল কোড বা অন্য যে ল গুলো আছে সেই লগুলোতে আপনার মব লিঞ্চিং বলেন বা এই ধরনের যে ব্যবস্থাপনাগুলো আছে, সেখানে আপনি 144 বা 54 এগুলো অ্যাপ্লাই করে এগুলো কিন্তু কম্পারেটিভলি অত শক্ত ব্যবস্থা নেওয়াটা মুশকিল হয় অনেক সময়, মানে যে ধরনের সিচুয়েশন চলছে সেখানে। তো ফলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের আসলে অ্যাক্টিভেট করতে হবে ল এনফোর্সিং এজেন্সিকে, এবং একই সঙ্গে সোসাইটিকে অ্যাওয়্যার করে ফেলতে হবে। একই সঙ্গে আমাদের পলিটিক্যাল পার্টিজ যারা আছেন, যারা এখন চেষ্টা করছেন, আমি বিশ্বাস করি এটা সবাই মিলে উচিত হলো সোসাইটিকে অ্যাক্টিভেট করে ফেলতে হবে, তাদের কর্মীদেরকে অ্যাক্টিভেট করতে হবে, যেন এটা শুরুতেই রুখে দেওয়া যায়। বা যদি একটা ঘোষণা হয় তাৎক্ষণিকভাবে, যেরকম একটা কিন্তু রুখে দেওয়া গিয়েছে যে সিপিবির যে কার্যালয় দখল ইত্যাদি, এইখানে যে বাইরে থেকে ইন্ধন দিয়ে একটা করার চেষ্টা হয়েছিল, এটা কিন্তু বাংলাদেশের এই যে পলিটিক্যাল পার্টিজ বা সচেতন মহলের সচেতন আচরণের কারণেই এটা কিন্তু রুখে দিয়ে দেওয়া গিয়েছে এবং কোনো লোক কিন্তু ওই ধরনের কাজের মধ্যে যায়নি। সুতরাং আমাদের সামনে দুটো ইনস্ট্যান্স আছে, ল এনফোর্সিং এজেন্সিকে অ্যাক্টিভেট করা, সোসাইটিকে অ্যাক্টিভেট করা এবং পলিটিক্যাল কর্মীদেরকে মাঠে রাখা, যেন তারা কোনোভাবেই মব জাস্টিস বা এই ধরনের কাজকে এগিয়ে দিতে না দেন। আর একই সঙ্গে ল প্রয়োগের সময় আমাদেরকে যথাযথ প্রয়োগ, এক্সেসিভ প্রয়োগটা, এটা আমি আবার বলতে চাই, সেটা হলো যে ল প্রয়োগ করতে যে এক্সেসিভ প্রয়োগ যেন না হয়, কারণ সেই ক্ষেত্রে ইনোসেন্ট মানুষ অনেক সময় ভিক্টিমাইজ হয়ে যেতে পারে। আমরা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলো বড় বড় অভিযোগ ছিল তার একটা হলো ল এর অপব্যবহার। এটা একদমই খুব সিরিয়াস একটা আপত্তি। ওই সময় যারা রাইটস অ্যাক্টিভিস্ট ছিলেন, আমরা সবাই ওই সময় বলছিলাম যে এইটা খুবই অন্যায়ভাবে আইন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ইনোসেন্ট লোক বা পলিটিক্যাল কর্মীদের উপরে, এই ব্যাপারটা কিন্তু আমরা দেখেছি। ফলে আমাদের ত্রিমুখী সতর্কতার ব্যাপার আছে, একটা হলো ল এনফোর্সিং এজেন্সিকে অ্যাক্টিভেট করা, ল এর যথাযথ ব্যবহার করা এবং সোসাইটিকে অ্যাক্টিভেট করা, যেন সোসাইটির ভেতর থেকে এই ধরনের এলিমেন্টসরা কোনো সুযোগ নেওয়ার সুযোগ না পায়। জি, ধন্যবাদ আপনাকে জনাব শরীফুজ্জামান শরীফ। শরীফ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের 127 জন শীর্ষ কর্মকর্তার সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কতখানি উন্নতি হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এই জায়গাটার পরিবর্তনটা নির্ভর করে সরকারের আসলে কৌশলটা। আমরা আমাদের সময়টাকে যদি বিভক্ত করি, 5ই আগস্টের আগে এক ধরনের ডেভিল ছিল, 5ই আগস্টের পরে আর এক ধরনের ডেভিল আমাদের সামনে এসেছে। 5ই আগস্টের আগে কি হয়েছে আমরা জানি। আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন, পুলিশ, তারা নির্বিচারে গুলি করেছে, মানুষ মেরেছে। 5 তারিখের পরে কি হয়েছে? পুলিশ স্টেশন দখল হয়েছে, লুট হয়েছে, মাজারে হামলা হয়েছে। তো আপনি 5ই আগস্টের আগের যে ডেভিল, 33,000 ডেভিলকে ধরলেন এক মাসে। 5ই আগস্টের পরের যে ডেভিল,
যে পুলিশের অস্ত্র লুট করেছে, এই সময়কালে কি কোনো অস্ত্র আপনি পুনরুদ্ধার করতে পেরেছেন, উদ্ধার করতে পেরেছেন? পারেননি। মাজারে হামলা হলো এখন পর্যন্ত প্রায় 96টি মাজারে গতকালকে পর্যন্ত হয়েছে। আপনি এই পর্যন্ত গ্রেপ্তার করেছেন 24 জনকে। 96টা মাজারে হামলা হয়েছে, আপনি 24 জনকে গ্রেপ্তার করছেন। আপনি যদি বলেন যে আমাদের পাশের দেশ থেকে, তার থেকে দূরের দেশ থেকে তারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, এই চিত্রগুলো কি পৃথিবীতে মানুষ দেখে না? এমনকি জেল থেকে যে সন্ত্রাসীগুলো বেরিয়ে গেল কিংবা তাদেরকে যেভাবে মানে পালিয়ে গেল কিংবা ছেড়ে দেওয়া হলো, আপনি তাদেরকে কি ধরার এই যে গুলশানে ছেড়ে দেওয়া হয়েছে, গুলশানে যেটা কি আপনার মানে তাদেরকে ছেড়ে দেওয়া হলো যারা প্রমাণিত সন্ত্রাসী, সেটা যারা আপনার কোভিডের সার্টিফিকেট বিক্রি করেছে তাদেরকেও, এবং তার দেশের বাইরেও চলে গেছে। এটার দায় কি আবার এই মব সন্ত্রাসীদের দিবেন? না, এটার দায় তো সরকারের। আমি এই জায়গাগুলোতে, এই যে গুলশানে আপনি 3 জনকে ধরলেন, সেখানে কতজন ছিল? মাত্র কি 3 জন? এবং ধরার পরেই প্রেস উইং থেকে প্রেস কনফারেন্স করে তারা একটা বিরাট গবেষণা বের করলেন যে আমরা জেনেছি এই ভদ্রলোক একসময় কেয়ারটেকার ছিল। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু সেখানে তো 3 জন ছিল না, মিছিল করেছে। তাহলে আপনি একজনকে ধরলেন আর একজনকে ধরলেন না কেন? এটা তো শেখ হাসিনার ছিল, শাসন ছিল, চুজ অ্যান্ড পিক। আপনাকে আমার পছন্দ হয় আপনাকে আমি ধরবো, আপনাকে পছন্দ হলো না আমি ধরবো না। এই জায়গার তো রিপিটেশনটা আমরা চাইনি। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, তার বাস্তবায়ন হচ্ছে না। গত 8 মাসে আপনি প্রায় 2000-এর বেশি শিক্ষক বিভিন্ন জায়গায় দেখেছেন, জোর করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। সরকার একটা সার্কুলার দিয়েছিল এই শিক্ষকদেরকে স্বপদে পুনর্বহাল করতে হবে, কোথাও তার প্রয়োগ হয়নি, বাস্তবায়ন হয়নি। সরকার কি সেটিকে ফলো করছে? মোটেও না। আমরা যেটা দেখতে পাচ্ছি, অপরাধীদেরকে আপনি বিভক্ত করছেন। আবার কেউ কেউ রাষ্ট্রকে দেখাচ্ছে যে দেখ আমি কত বড় হনুরে, আমি বিদেশ থেকে হুমকি দিচ্ছি, আমি এক একজনকে ইন্ডিকেট করছি, সেখানে গিয়ে আমার লোকজন গিয়ে হামলা করছে, বুলডোজার নিয়ে যাচ্ছে। এই যে সিপিবির বিষয়টি আসছে, একটা রাজনৈতিক দল, তার সিদ্ধান্ত কি হবে আপনি বাইরের থেকে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন যে এই দলটি এইভাবে চলতে হবে, এবং এই 3 জন এই দলের সিদ্ধান্তের বাইরে এই অপরাধ তাদেরকে করতে হবে। আচ্ছা, 3 জন মানুষের জন্য একটা দলের অফিস আপনি ভেঙে দিতে চাচ্ছেন, দখল করতে চাচ্ছেন, এটা যে ব্যক্তিগত আক্রোশ তাকে আমরা বুঝি। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তো চলছে, আমাদের এগুলো তো প্রত্যাশিত ছিল না, কিন্তু ব্যক্তিগত আক্রোশের জায়গাগুলোকে ক্রমশই আমরা চেষ্টা করছি এর ভেতর থেকে যে যেভাবে পারছি আলু পোড়া দিয়ে খাওয়ার চেষ্টা করছি। এই যে সরকারের যে ভূমিকা, সরকারের দ্বৈত ভূমিকা, সরকারের ভূমিকা দ্বৈত। সরকার 5ই আগস্টের আগের যে ডেভিলদেরকে যেভাবে গুরুত্ব দিয়ে ধরতে চাইছে, যদিও রাশেদ ভাই চমৎকার বলেছে যে এই ডেভিলদের মধ্যে কমান্ডার যারা ছিল তাদেরকে আপনি পালিয়ে যেতে সাহায্য করেছেন, এবং যেগুলো হচ্ছে যে খুচরা খাসরা পাড়ার মহল্লায় বসে দোকানে একটু চা খেত, আপনি এখন তাদেরকে টার্গেট করছেন। তাকে না পাইলে তার বউকে ধরে নিয়ে আসছেন, বউকে না পাইলে তার ছেলেকে ধরে নিয়ে আসছেন, এবং যে দুইজন কিন্তু ডেভিলকে এই সরকার জামিন ছেড়ে দিয়েছেন। আর সাবের এবং মান্নান বড় ডেভিল। এখন আপনি ওই যে বলে যে আপনার হ্যাডম দেখাচ্ছেন যে দেখ আমি কি পারি। তো আপনি যদি এই যে বিভক্ত করে আইনের প্রয়োগ করতে যান, যেটা এই সরকার করছে, এবং আমি মনে করি যে সরকার যদি শক্ত হতো, আমরা পুলিশের কথা বলছি যে পুলিশ সরকারের কথা শুনে না, কেন সরকারের কথা শুনবে না? পুলিশ যদি সরকারের কথা না শুনে, পুলিশ অমুককে আটকে ধরে তার কাছ থেকে চাঁদা আনছে, তমুকের দলের প্রোগ্রামে গিয়ে হাজির হচ্ছে, এটা পুলিশ ভালো বোঝে, কিন্তু অপরাধীকে ধরতে হবে এটি বোঝে না কেন? আর আপনি কি করছেন? হঠাৎ করে কিভাবে পুলিশ কমিশনার বললেন যে ধর্ষণ এখন থেকে আর লিখবেন না, এবং তারপরে প্রেস উইং থেকে বলল যে এটাই আমরা ক্ষুব্ধ। আচ্ছা, এই যে সরকারের একজন কর্মকর্তা এই ধরনের আপনার আইনের বাইরে গিয়ে, ধর্ষণ তো এক জিনিস, নির্যাতন আর এক জিনিস, দুইটার জন্য দুই আইন, দুই ধরনের অপরাধ, তিনি কিভাবে এটি পরিবর্তন করলেন? এবং পরিবর্তন করার পরে সরকার বলছে যে আমরা ক্ষুব্ধ, আমি বিচলিত। তো আমি তো ক্ষুব্ধ হওয়ার জন্য সরকারকে দেখিনি, কিন্তু সরকার তো সেটি বারবার করছে এবং তার দুর্বলতা সে প্রকাশ করছে। এবং তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সরকারের সেন্টার একাধিক, এক একজনের অবজেক্টিভ এক এক রকম, এটা চায় তো সে এটা চায়। একজন উপদেষ্টা বলছেন চলো আমরা উৎসব করব ধানমন্ডি ভেঙে, আর পরের দিন প্রধান উপদেষ্টা বলছে যে না আমরা আর দরকার নেই। তাহলে এই যে আপনার সমন্বয়হীনতা, তাহলে সরকারটা চালাচ্ছে কে? সরকারের ভিতরে কতগুলো সরকার আছে? আমরা তো একাধিক সরকার চাইনি, এবং একজন ব্যক্তির শাসন চাইনি। শেখ হাসিনা যেটা কায়েম করেছিল,
তার দলের শাসনও ছিল না। অনেকে বলে যে আমরা আওয়ামী লীগের শাসন ছিল, আওয়ামী লীগের শাসন ছিল না, ছিল ব্যক্তি শেখ হাসিনা এবং শেখ পরিবারের শাসন। রাষ্ট্রপতি কে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পর্যন্ত জানতো না, শেখ হাসিনা জানতেন। তো এই ঘটনার রিপিট হবে এটা তো আমরা চাইনি। আমরা রাষ্ট্রের কাছে রাষ্ট্রের দুর্বলতাগুলো আমি বুঝি, প্রশাসনের দুর্বলতাগুলো আমি বুঝি। দীর্ঘদিনের যে ক্ষত এটা আপনি একদিনে পূরণ করতে পারবেন না, কিন্তু আপনি আমাকে দেখাতে হবে যে আমরা চেষ্টা করছি। আমরা যে পারছি না, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আপনি কিছুই করছেন না, আপনি হাত পা গুটিয়ে বসে আছেন। এবং এর ভেতর থেকে আমি আপনার এই অনুষ্ঠানে এর আগে একাধিকবার বলেছি, আপনি রাজনীতির মধ্যে পলিটিক্স ইন্ট্রোডিউস করার চেষ্টা করছেন। রাজনীতির মধ্যে পলিটিক্স, গ্রামের মানুষ বলে কিন্তু আমার সাথে পলিটিক্স করো, তার মানে হচ্ছে যে আপনি একটু চালাকি টালাকি যদি ধানাই পানাই করতে যান তখন বলে যে চালাকি করো। আমি এখানে দেখতে পাচ্ছি সরকার রাজনীতি নিয়ে অনেক রকমের চালাকি করছে, আমরা এর পরিবর্তনটা চাই। জি, ধন্যবাদ আপনাকে। রাশেদ খান, জনাব রাশেদ খান, ব্যক্তিগত শত্রুতা থেকে কেউ কেউ লোক ভাড়া করে, মানে ওই মব ভাড়া করে কিংবা মব করে তারা প্রতিশোধ নেওয়ারও একদম, কেউ কারোটা দখল করবে, কেউ কারো মানে বিভিন্ন উসিলা দিয়ে মানে প্রপার্টিজ দখলের ঘটনা আমরা দেখেছি, বিভিন্ন উদ্দেশ্য সাধন মানে মানে সাধন করতে দেখেছি। এবং এই যে অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা ঘটেছে, এগুলোকে আপনি কীভাবে দেখছেন? দেখেন, আমরা রাজনীতি করি। এখন আমি এই যে 2018 সালের পর থেকে রাজনীতি করছি, এর মাঝখানে আমি অনেক কিছু শিখেছি। আমাদের দেশে যেটি হয় যে নতুন উত্থান হলে ওই পপুলিজম ওইটাকে আসলে বেশি গুরুত্ব দেয়, কিন্তু আমার কাছে আমরা এটা করেছি, আমরা অস্বীকার করি না। মানে যখন আমাদের উত্থান হয়েছে আমরা করেছি, কিন্তু ডে বাই ডে আমার কাছে পলিটিক্যাল কনসাসনেস কিন্তু আমার বেড়েছে। যে কারণে দেখেন, যখন ধানমন্ডি 32-এ এ ধরনের ঘটনা ঘটছে, সারা দেশে যখন আওয়ামী লীগের বাড়িঘরে লুটপাট শুরু হয়ে গেছে, ভাঙচুর শুরু হয়ে গেছে, তখন কিন্তু সর্বপ্রথম আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং আমরা কিন্তু তখন প্রতিবাদ করেছি। এবং পরের দিন প্রেস ক্লাবে আমাদের আরেকটি প্রোগ্রাম ছিল, তখন কিন্তু আমি বলেছিলাম যে এই ঘটনায় আওয়ামী লীগ জিতেছে আর তোমরা হেরেছো। আওয়ামী লীগ কী চায় আপনাকে ভাবতে হবে। আওয়ামী লীগ চায় যে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ। এখন এই মবের মাধ্যমে কি স্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে না অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে? আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কি চায়? ভারত চায় এই সরকারের ব্যর্থতা, এই সরকার ব্যর্থ হয়ে যাক। ব্যর্থ হলে কি হবে? আমরা সেই 1/11 ইতিহাস তো ভুলে যাইনি। শুরুতে তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, যখন তারা পারলো না, ব্যর্থ হলো, বিশৃঙ্খলা হলো, তখন তো 1/11 হাজির হলো। ঠিক একইভাবে এই ধারাবাহিক মবের মাধ্যমে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যত বড়ই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকুক আর যত সম্মান থাকুক না কেন, যখন এই ধরনের মব চলতেই থাকবে তিনি কিন্তু ব্যর্থ হবেন। তখন কি হবে? তখন কিন্তু পলিটিক্যাল কোনো পার্টি ক্ষমতায় যেতে পারবে না, তখন আর একটি 1/11 সৃষ্টি হবে। এই মবগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করবে। এখন এই পলিটিক্যাল কনসাসনেস, এই গভীরতা, এই চিন্তা, এটা তো আমাদের অনেকের মধ্যে নাই। যে কারণে আমাদের উপদেষ্টারা কেউ কেউ মনে করছে হ্যাঁ মব হচ্ছে, এটা তো আওয়ামী লীগের বাড়িঘর, ভেঙে ফেলাও। কিন্তু উপদেষ্টারা বুঝতেছে না যে এইটা থেকে শুরু, এরপরে যমুনা ঘেরাও শুরু হবে। দেখেন না, এরপরে যার যা মন চাচ্ছে যমুনা ঘেরাও করো। তো প্রধান উপদেষ্টাকে বুঝতে হবে যে রাষ্ট্রে যখন 6 মাস আগে আপনি যা করেছেন, 6 মাস পরে সেটি করা যায় না। আপনি এখন মনে করেন যে নতুন সংবিধান এই রাষ্ট্রের জন্য দরকার, এই রাষ্ট্রে গণপরিষদ দরকার, এই রাষ্ট্রে বিপ্লবী সরকার দরকার। যখন আপনি শপথ নিবেন, যখন সরকার গঠন করবেন, আপনি যদি তখন সব কিছু করে ফেলাইতেন, কোনো সমস্যা ছিল না। আমাদের স্নেহের ছোট বোন মনিরা শারমিন যেটি বলেছে যে ডে বাই ডে মানুষের ভিতরে অস্থিরতা বাড়ছে, মানুষের ভিতরে বিশৃঙ্খলা বাড়ছে, অনৈক্য বাড়ছে। এখন কেন বাড়ছে? ঐক্য ধরে রাখার দায়িত্ব আমি যাদের কাছে দিয়েছিলাম, তারা কি ঐক্য ধরে রাখতে পেরেছে? দেখেন, এইখানে আমরা যতগুলো পলিটিক্যাল পার্টি আছি, আমরা প্রত্যেকেই কেউ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা, উপদেষ্টাদের সমালোচনা 3-4 মাস করে নাই। কিন্তু যখন নির্বাচনের বিষয়গুলো আসলো, তখন সরকার প্রধান থেকে শুরু করে সরকারের উপদেষ্টারা একজন এক ধরনের বক্তব্য দেয়। কখনো বক্তব্য আসছে যে আপনার ইলেকশন ডিসেম্বরের শেষে, কখনো বলছে মার্চে, কখনো বলছে আপনার জুনে। তো ভাই, ইলেকশন নিয়ে এত বক্তব্য কেন প্রয়োজন? তো তিনি আবার উপদেষ্টা না। তো আমি বলতেছি ইলেকশন নিয়ে তো অবশ্যই বক্তব্য, রাষ্ট্র সংস্কারের অংশ হলো ইলেকশন। আপনার রোডম্যাপটা দেন, আপনি রোডম্যাপটা দিয়ে বলেন যে আমার রাষ্ট্র সংস্কার, ছোট সংস্কার করার জন্য, অর্থাৎ প্রয়োজনীয় সংস্কার করার জন্য বা ন্যূনতম সংস্কার করার জন্য আমার 10টা মাস দরকার।
বা বড় সংস্কার করতে গেলে আমার 20টা মাস দরকার, এই জন্য আমি এত তারিখে ইলেকশন দিব। ইলেকশনের ডেটটা দিলে এই বিশৃঙ্খলা কমবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা কমবে। এখন বিএনপি একটা বড় পার্টি, আমাদের একটা মাঝারি পার্টি, তারা নতুন একটা পার্টি গঠন করেছে। সারা দেশের এত কর্মীকে এই অরক্ষিত রাষ্ট্র ব্যবস্থায় কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না। জিল্লুর ভাইকে আমি বলবো যে এই আপনি যদি রাজনীতি করতেন আপনি বুঝতেন যে অনেক সময় যখন প্রশাসন ফাংশন করে না, পুলিশ ফাংশন করে না, তখন কিন্তু এইগুলো আসলে নিয়ন্ত্রণ করা যায় না। দলের প্রধান তিনি পুলিশ প্রধান না, তিনি সেনাবাহিনীর প্রধান না, চাইলেও কিন্তু সাথে সাথে পরিবারের 10টা ছেলেকে আমি সেটাই বলতেছি, রাষ্ট্রটা কিন্তু অরক্ষিত। আপনাকে বুঝতে হবে যেখানে সরকার মব কন্ট্রোল করতে পারতেছে না, যেখানে সরকারের লোকজন বুঝে বা না বুঝে মব সৃষ্টি করতেছে, সরকার কন্ট্রোল করতে পারতেছে না, তার হাতে সেনাবাহিনী পুলিশ বাহিনী সব বাহিনী আছে, তার এক একজন উপদেষ্টা এক এক ধরনের পোস্ট কয়, তাত্ত্বিক জ্ঞান দেওয়া শুরু করেছে। উপদেষ্টা কখনো মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে বলছে, কখনো পক্ষে বলছে, কখনো বিএনপির বিরুদ্ধে, কখনো গণ অধিকার পরিষদের পক্ষে বিপক্ষে। এই যে তালবানা শুরু হয়েছে, তাদের ভিতরে তো বিশৃঙ্খলা, তো আপনি জনগণের ভিতরে শৃঙ্খলা কেমনে আনবেন? অর্থাৎ আমাদের আসলে ভুল হয়ে গেছে অনেক কিছু। 7 মাস আগে ভুল হয়ে গেছে, প্রধান উপদেষ্টার সিলেকশনটা বেস্ট ছিল, কিন্তু বাকি যে সিলেকশনগুলো এত বাজে হয়েছে, যাদের হাতে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিতে চাচ্ছে, এই মবগুলো বন্ধ করা কিন্তু রাষ্ট্র সংস্কারের অংশ, তারা কিন্তু এখনো পর্যন্ত এই পুলিশটাই ঠিক করতে পারে নাই। আরে ভাই, আপনি তো অন্তত 1 লাখ ছাত্র জনতা, এদের আবার কিসের ট্রেনিং দিবেন? প্রতিবাদ করেছে, পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ করেছে, মানে এরা ট্রেনিং প্রাপ্ত। এদেরকে ন্যূনতম 1 মাসের ট্রেনিং দিয়ে আপনি পুলিশে নিয়োগ দিতে পারতেন, অন্যান্য বাহিনীতে 1 লাখ আপনি দিতে পারতেন না? আপনি এখন এসে বলছেন যে পুলিশের 80% আপনার আওয়ামী পরিবারের। তো আপনি জানেন যে এই প্রশাসনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হবে না। এনএসআইতে 95% ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে সেই গোয়েন্দা সংস্থায় যুক্ত করা হয়েছে, এসবিতে যুক্ত করা হয়েছে, ডিজিএফআইতে যুক্ত করা হয়েছে। এদের মাধ্যমে আপনি কি রাষ্ট্র সংস্কার করবেন? অমুক জায়গায় হামলা হবে, গোয়েন্দা সংস্থা জানবে, পুলিশের কাছে তথ্য দিবে না। এইভাবে রাষ্ট্র সংস্কার হয় না। যারা বোকা তারা মনে করছে যে এরা রাষ্ট্র সংস্কার করে বহুত কিছু করে ফেলাবে। আমরা যেহেতু এদের আশপাশে ছিলাম, দেখেন অনেক উপদেষ্টা আছে, ফোন দিয়েছে, আপা একটু আসেন, আমরা একটা প্রতিবাদ করতেছি, আপনার ভয়েস আছে, আন্তর্জাতিক খ্যাতি আছে, আপনি এসে কথা বললে এটা গুরুত্ব বাড়ে। আমাদেরকে মিডিয়া তো গুরুত্ব দেয় না, সেই উপদেষ্টারা আসে নাই। তারা হয়েছে বিপ্লবী সরকারের উপদেষ্টা, তারা রাষ্ট্র সংস্কার করবে, আমাকে বোঝাবেন আপনি? মূলত যেটি হচ্ছে যে এখন যারা সরকারের সুবিধাটা ভোগ করতেছে তারা চাচ্ছে যে ইলেকশনটা যত লেন্দি করা যায়। মূল সমস্যা আসলে এইখানে। বিএনপি মনে করছে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতে পারে, আরেকটি 1-11 হইতে পারে। যদি বাংলাদেশে আরেকটি 1-11 ডেকে আনে, এই সরকার ডেকে আনবে, রাজনৈতিক দলগুলো কোনোভাবে 1-11 চায় না। আমি সর্বশেষ বলবো, দেখেন মব সংগঠনের কথা কিন্তু এখানে এসেছে, তো মব সংগঠন কিন্তু ধ্বংস করার দায়িত্ব সরকারের, সরকারের সেই দায়িত্বটা নিতে হবে। মনিরা শারমিন খুব ভালো কথা বলেছে যে আমরা ওই সময় বলেছিলাম যে, আমরা ওই সময় না, দেখেন আমরা যে সময় থেকে রাজনীতি করি, আমরা বলেছি যে ফেসিবাদের পতন তো হইতে হবে, পাশাপাশি ফেসিবাদী ব্যবস্থার বিলোপ হইতে হবে। তো এইটা তো কে না চায়, সবাই চায় যে রাষ্ট্র সংস্কার হোক। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে ওই যে নানান সময় নানান বয়ান, নানান বক্তব্য, 1-11 একটি সন্দেহ সংশয়, এটি নিয়ে আসলে ভয় থাকার কারণেই কিন্তু রাজনৈতিক দলগুলো, বিএনপি বলেন, আমরা বলেন, অন্য দলগুলো, সরকারের ব্যর্থ হোক সরকার, আমরা এটি কেউ চায় না। কিন্তু সরকারকে তো চাপিয়ে না রাখলে সরকার নানান সময় নানান ভুল করবে। আমরা অতীতে দেখেছি যে সরকার অনেক ধরনের ভুল করছে, এখন সমালোচনা করা যাবে না। কেউ একজন ব্যক্তি কি বলছে ডক্টর ইউনূসকে ক্ষমতা ছাড়তে হবে, পতন ঘটাইতে হবে, আন্দোলন করে পতন ঘটাইতে হবে? বলতেছে না। বরং ডক্টর ইউনূসের আশপাশে যে সকল মুজিববাদী উপদেষ্টারা আছে না, মুজিববাদী উপদেষ্টা তো নিয়োগ দিয়েছে, যে বলছে যে সবার আগে ধানমন্ডি আপনার ভিজিট করা দরকার ছিল, তাকে নিয়োগ দিয়েছেন, অথচ আপনার উপদেষ্টারা ধানমন্ডি থাকুক সেটা চায় না। তো এবং একই সাথে 1-11 দোসর আলী ইমাম মজুমদার, তিনি মুজিবের বন্দনা করেছেন 2017 সালে প্রথম আলো পত্রিকায়। ওরকম বন্দনা কিন্তু বাংলাদেশের মানে আওয়ামী লীগের অনেক বড় নেতারাও করে নাই, তাকে আপনি উপদেষ্টা বানিয়েছেন। আর এদের মাধ্যমে আপনি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাবেন? এরা তো পুরো প্রশাসনে আওয়ামীকরণ করেছে। ডিসি নিয়োগের কেলেঙ্কারি কে না জানে? আওয়ামী লীগের তালিকার, আওয়ামী লীগ যাদেরকে প্রমোশন দিতে চেয়েছিল ঠিক তাদেরকে ডিসি বানানো হয়েছে। কিভাবে সম্ভব? এখনো পর্যন্ত পুলিশের ওই 80% বাদ দিতে পারলেন না, র্যাবের বাদ দিতে পারলেন না। যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছিল তাদের কয়জনকে আপনি গ্রেপ্তার করেছেন? আপনি কিসের আইনের শাসন প্রতিষ্ঠা করছেন? রাষ্ট্র সংস্কারের কিচ্ছু হচ্ছে না। রাষ্ট্র সংস্কার করতে হলে যেটি করণীয় সেটি হলো এই উপদেষ্টা পরিষদের সবার আগে সংস্কার করতে হবে। এই সংস্কার যদি আমরা না করতে পারি তাহলে রাষ্ট্র সংস্কার হবে না। সর্বশেষ বলবো, দেখেন সরকার কিন্তু ডে বাই ডে তার নিরপেক্ষতা হারাচ্ছে। এখন ছাত্ররা, নাহিদ ইসলাম যেটি বলেছে, ছাত্ররা একটা পার্টি গঠন করেছে যারা সামনে ছিল, এখন ছাত্ররা পার্টি গ্রহণ করেছে, সুতরাং বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি এখন আর এক্সিস্ট করে না, এই কথা তিনি নিজে বলেছেন। তাহলে দুইজন ছাত্র উপদেষ্টা এখন সরকারে থাকলে তো অন্যান্য দলগুলো বলবে
যে সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আছে, ছাত্ররা পার্টি গ্রহণ করেছে, তার মানে কি বৈষম্য বিরোধী যদি বিলুপ্ত হতে পারে তাহলে ছাত্রদের প্রতিনিধি এখানে কেন থাকবে? ছাত্র মানে সারা বাংলাদেশের প্রতিনিধি না, তাদেরকে পদত্যাগ করে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারা বাংলাদেশে কিন্তু ছাত্র প্রতিনিধি বিভিন্ন সেক্টরে, অফিসে, আদালতে, বিভিন্ন জায়গায় কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল, তাদেরকে সরিয়ে দিতে হবে। সরকারকে এখন পুরোপুরি নিরপেক্ষ না হলে রাজনৈতিক দলগুলো আর সহযোগিতা ওইভাবে করবে না, এটা হচ্ছে মূল কথা। ধন্যবাদ আপনাকে জনাব জিল্লুর রহমান। গত 6 মাসে পুলিশের উপর 225টি হামলার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও হামলা করে মানে মবের মাধ্যমে আসামি ছিনতাই করে দিয়ে গেছে, পুলিশের উপর আক্রমণ করে আসামি ছিনতাই করে দিয়ে গেছে। তো পুলিশকে এই মবের হাত থেকে রক্ষার উপায় কি? কিংবা যে কথাটি বারে বার আসছে যে পুলিশের দ্রুত সংস্কার করে তাদেরকে শক্তিশালী করা, কারণ দেশের মানুষ কিন্তু সবার আগে চায় আইন শৃঙ্খলা, প্রতিটা মানুষ চায় তার জীবনের নিরাপত্তা। সেটাই আলোচনায় আসছে। আমাদের বিজ্ঞ আলোচক সবাই বলেছেন, বিশেষ করে বিজ্ঞ জনাব বাবুল, উনি বলেছেন ঠিকই যে পুলিশের কিছু লিমিটেশন উনি তুলে ধরেছেন। আবার দলের একটা সংগঠনের পক্ষে সবাইকে নিয়ন্ত্রণ করার যে সমস্যাগুলো আছে পুলিশের, সেটা ইতিমধ্যে আমরা অনেক আলোচনা করেছি যে তাদের মনোবল ভেঙে গেছে, তাদের ট্রান্সপোর্টের সমস্যা ছিল, লজিস্টিক সাপোর্টের সমস্যা ছিল, এগুলো তো আছেই। পাশাপাশি জনগণের যে আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, সেটাকে যেভাবে কাপ করার কথা ছিল সেটা আমরা করতে পারিনি। আরও সমস্যাটা এখানে যে আমাদের দেশের প্রশাসন, এটা কম বেশি আমাদের সবার অভিজ্ঞতা আছে, একটা নির্বাচন সামনে এলে আমাদের সিভিল প্রশাসন, আমাদের পুলিশ হাত গুটিয়ে নিরামিষে বসে তারা অপেক্ষা করে, তারা পর্যবেক্ষকের ভূমিকায় থাকে। তারা দেখে কোন দল ক্ষমতায় যাবে, কারে ধরবো কারে ছাড়বো। এখন যদি কোথাও কারোর উপর আমি হার্ড লাইনে যাই তাহলে আমার বদলি, আমার সাজা, এই ব্যাপার স্যাপারগুলো একদম বাস্তবতা। আরেকটা বিষয় হলো যে এই যে মব সন্ত্রাসী, এটাকে শক্ত হাতে দমন করতে হবে। আমি শৃঙ্খলার ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, এটা আমার রক্তের ভিতরে। এটা আগে আমি অনেক জায়গায় বলেছি যে প্রথম কথা হচ্ছে ওই ট্যাগ লাগানো আর ব্র্যান্ডিং করা। যে আমরা আগে যেমন শেখ হাসিনার আমলে দেখেছি, কোনো কাউকে যদি ধরে হেনস্থা করার দরকার হয়, তাকে যদি মার্জিনালাইজ করা বা সমাজ থেকে তারে একেবারে বের করে দেওয়ার দরকার হয়, প্রথমে তারে জামাত অথবা শিবির অথবা স্বাধীনতা চেতনার বিরোধী এইগুলা ছড়াতো। তারপরে ওই যে বড় দার্শনিকের সে কথা বলতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ এ ব্যাড নেম। তো ও ঠিক তদ্রূপভাবে এখন এই যে সন্ত্রাস, এটা কিন্তু আর ছাত্র শুধু নাই, এখানে অপরাধীরা জড়িত হয়ে গেছে। তারা বড় উদাহরণ দেখেন, এই কয়েকদিন আগে ইউনিয়ন পর্যায়ের, শারমিন ইউ ক্যান হেল্প মি, ইউনিয়নের এক সভাপতি কোন দলের বলছে ওসির এখানে আসতে বলো। তারপর আর এক নেতা কি বলেছেন যে আমার উপর মহল থেকে এই মহলের তাকে বানিয়ে দেয়া হয়েছে যে এখানে আপনি মামলা দিয়ে দিলেন ইয়াবা সহ, এখানে ধরলেন। আরে বেটা, তোরে কে দিয়েছে? এটা কি তোর বাবার জায়গা? তোর দলের কে? আমরা এখানে তালুকদারি নিয়ে রাখছি স্যার, আমরা এখানে প্রচার হয়ে আছি, দাসী হয়ে আছি। কই বড় দল কি করেছে আমি জানি না, তবে আমি এইটুক জানি, যেটা আমার নেতা একটু আগে বললেন যে বডি ল্যাঙ্গুয়েজ, কণ্ঠ, আমি সে কণ্ঠ নিয়ে ইউটিউবে দেখবেন যে আমি বলেছি জনাব তারেক রহমানের কণ্ঠ আমি বুঝি, তাকে আমি চিনি, তার কণ্ঠ দৃঢ়তা, তার কণ্ঠে ক্রোধ, আগুন ঝরছিল যে দল আর কারো দায়িত্ব নিবে না। এদেশের সাধারণ মানুষকে আমি আহ্বান জানাই, বিএনপির নামধারী কোন লোক যদি কোথাও আপনারা পান যে এই সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে, তাদেরকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেন। এ পর্যন্ত বিএনপিতে আমার মনে হয় আপনারা 22,000-এর মতো বহিষ্কার করেছেন। তারপর যেখানে যে ঘটনা হচ্ছে, বিএনপি নেতৃবৃন্দ 1700 মামলাও করেছি আমরা, রাইট। তো এগুলো তো আছেই। আরো একটা উদাহরণ বলি, আমি যে বলছেন যে বডি ল্যাঙ্গুয়েজ শুধু না, এই পান্থপথে একটা বিশাল অনুষ্ঠান হচ্ছিল 2092 সালে। এই আপনার এখানে অফিস ছিল জনাব তারেক রহমানের অফিসে, আমরা একসাথে বসা, ম্যাডামের বক্তৃতা শুরু হবে, আমাকে বলে চলো উপরে যাই সাথে।
আম্মা এখন বক্তৃতা দেবে, আমরা দাঁড়ায় আছি, ম্যাডামের বক্তৃতা বলছে আম্মা আজকে কিন্তু মেজাজটা খারাপ আছে। কেন? ওই সম্ভবত লোক কম আছে, গুলিস্তানে মিটিং হওয়ার কথা ছিল, সেটা নেতৃবৃন্দ এখানে নিয়ে আসছিল পান্থপথায়। আমি চিনি, আমি বুঝি, আমি মনে করি দেশে যারা জাতীয়তাবাদী দল করে তাদের বোঝা উচিত যে উনি কি চাচ্ছে। আমি শুধু একা চাইলে হবে না, উনি একা চাইলে হবে না, আপনি একা চাইলে হবে না, সবাইকে সমষ্টিগতভাবে বুঝতে হবে যে দেশ এখন একটা সংকটময় মুহূর্তে চলছে। পুলিশকে আমরা শুধু দায়ী করছি, সেনাবাহিনীকে দায়ী করছি, এদেরকে তো অনেক আগের থেকে এদেরকে গৃহপালিত জন্তু বানায় ফেলেছে। ওই আমি একটা জায়গায় বলেছি যে কালকে ওটা সাপকে দোড়া সাপ বানিয়েছে, মাছ মারতেছে, দেখেন না লেজ ধরে ঘুরায়, কারণ ওর তো সেই বিষ নাই, এদেরকে তাই করেছে। কি করে? তাদের বড় বড় পদ দেওয়া অন্যায় কাজের জন্য। আবার অন্যায়ের কোনো প্রতিবাদ করবা না, তাহলে তোমার বড় বাড়ি গাড়ি দিব, শুধুমাত্র হাসিনা বন্দনা করে যাও। এই করে করে এই প্রশাসনে যারা আছে, আজকে সেনাবাহিনীর কথা আমি বলবো, সেনাবাহিনী তো রাজনীতিবিদ বানানোর জন্য ওখানে পাঠানো হয় নাই। সেনাবাহিনীকে যে রাশেদ যেটা বললো যে তার এলাকায় সেখানে সালিশ বিচার করছে দুই পাতে, এখানে সালিশ বিচার তো করবে মেম্বার ও চেয়ারম্যান। সেনাবাহিনীকে তৈরি করা হয়নি কোটি কোটি টাকা দিয়ে, এদেশের দুঃখী মানুষের টাকা দিয়ে, ওই সালিশ বিচার করার জন্য না। যেখানে ডান্ডা দরকার সেখানে ডান্ডা মারতে হবে। আমি সেনাপ্রধানকে আমি অনুরোধ করব, আপনি পরিস্থিতি বোঝেন, প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসেন। সেনাবাহিনী দুর্নাম হচ্ছে, সেনাবাহিনী আনসার বিডিবির মতো দায়িত্ব পালন করার জন্য সেনাবাহিনী তৈরি হয়নি। ডান্ডা মারেন, দেখবেন যে জনগণ সেনাবাহিনীর পাশে দাঁড়ায় গেছে। আপনারা মনে করতেছেন কারে কি ধরবো, এরপরে আবার এরা আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে আবার কি ট্যাগ দিবে। আর এক পার্টি, ট্যাগ পার্টি তো আছে দেশের বাইরে, তারা তো পুরা নেট গরম করে ফেলতেছে। ওই ভারতের এজেন্ট তো ওই শেখ হাসিনার এজেন্ট, ওই কোথায় কে এক ছবি তুলে রাখছে কোন জায়গায়, আরে কি ছবি কে দেখবে? আর কত বলবো, দেখেন আর কিছু ফটকা শুরু হয়েছে। আমার সামনে কয়েকজন এসে বলছে ভাইয়ার সাথে আমার যোগাযোগ আছে। আরে বেটা, তুই মামা সামনে, মার সামনে মামা বাড়ির গল্প করছিস। আমি ভাইয়া কে চিনতে পারলেন না স্যার? আমি নাম চিনতে পারছি না, হুইজ ভাইয়া? এই ফটকা বাজরা তারে তো চেনে না, জানে না। এই সমস্ত তৈলবাজ তার চোখের সামনে দাঁড়াতে পারবে না। আমি জানি, আমি বুঝি তো। এই অবস্থার মধ্যে থেকে ইমিডিয়েটলি এই মব সন্ত্রাস দমন করার জন্য সেনাবাহিনীকে একটা বিশেষ ভূমিকা রাখতে হবে। আর আমার পুলিশ ভাইদের আমি বলবো, জনগণ আপনাদের সাথে আছে। পূর্বে যে ভুল হয়েছিল সেটা সংশোধন হোক। আপনারা সামনে রিফর্মের কাজের জন্য সরকারের সহযোগিতা করেন, এদেশের মানুষের পাশে দাঁড়ান। আইন শৃঙ্খলার উন্নতি না হলে এই দেশে কোনো সংস্কার কার্যকরী হবে না। আর রাজনৈতিক নেতাদের আমি বলবো, অবশ্যই হয় একদিন আগে আর 2 দিন আগে আপনাদের নির্বাচন না দিয়ে সরকার যাবে কোথায়? সরকারের কি মেকানিজম আছে? সরকারের যে সমস্ত উপদেষ্টা, উনারা তো 60-র উপরে বয়স, উনাদের তো আর বেশি দিন থাকার ইচ্ছা নাই, ভোগ করার, বিলাসী করার জীবনের কোনো সময় নাই। এখন ওনারা আছেন যে যতটুকু সুনাম আছে এই সম্মানটা নিয়ে এখান থেকে কিভাবে সরে যেতে পারি। আমার ধারণা এই। আর একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, সেটা হলো এই ছাত্র যারা নতুন দল করলেন মনে করছে যে এই সরকারে কিছুদিন থেকে এদের একটু সময় ক্ষেপণ করা, তারা একটু পায়ে দাঁড়াতে পারে, তারা নির্বাচনে কিছু সিট নিয়ে যদি আসতে পারে। এত সুজানা বিএনপির মতো এত একটা বৃহৎ দল, সারা দেশে ছড়ানো ছিটানো, জামাতের মতো একটা সুসংগঠিত দল, তারপরে এই যে আমার ভাই রাশেদদের মতো আবার এই যে নতুন প্রগতি চিন্তা যারা সামনে নিয়ে নামছে, এদেরকে কিছু ভাগ বটরা না দিয়ে ওই নতুন কালকে দল গঠন করে হঠাৎ করে আমাকে ক্ষমতায় যেতে হবে, আমি ক্ষমতায় চলে গেলাম, ব্যাপারটা এত সহজ সরলীকরণের কোনো কিছু নাই। আমি চাই ইমিডিয়েটলি যে আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ, তারা যেন এটা মনে না করে যে এখন যদি ধরি মাঠে তো দেখা যাচ্ছে বিএনপির নাম বলে। আরে বিএনপির নেতা জনাব তারেক রহমান তো বলে দিয়েছে, আমি বলতে পারি, উনি আরো খুশি হবে।
এই সন্ত্রাসী ধরে বেঁধে কাটে টানেন, উনি আর ওই পুলিশের নাম লিখে রাখবে। উনি নিজে বলেছে যে ফৌজদারি অপরাধ এগুলা, কোথাও যে চাঁদাবাজি করা, দখলদারি করা, কারো বাড়িতে ঠেলে ওঠা, এই অপরাধে বিএনপির কেউ যদি জড়িত থাকে, ভবিষ্যতে বিএনপি যদি ক্ষমতা আসেও তাদের এই ফৌজদারি অপরাধের বিচার করব আমি। ভালো কথা বলেছেন। এতক্ষণ এর আগে এই কথা আমিই বলেছি, তারপর আপনারা বিএনপি কে কেন মেলাইন করতে চান? মেলাইন করছি না, এটা বলছি দায়িত্বের কথা। আপনাদের দায়িত্বশীলতা বেশি দেখাতে হবে, কারণ আপনারাই তো সামনে আসার মতো জনগণের সম্ভাবনা রাখা। অনেক ধন্যবাদ মনির শারমিন। এই যে বর্তমানে যে পরিস্থিতি, এখান থেকে আসলে উন্নতি হওয়া দরকার। আসলে এখান থেকে মানে আইন শৃঙ্খলা এবং মানুষ, জনগণের জননিরাপত্তাটা কিন্তু সবচেয়ে বড়, মানে সবার আগে হলো মানুষ, তাদেরকে আশ্বস্ত করা। আসলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আসলে যদি আপনার কোনো পরামর্শ থাকে, কোনো উপায়? জি, আমি হচ্ছে একটু বলতে চাই, এখানে একটু আলাপ হচ্ছিল যে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হিসেবে গেছে, তো বিষয়টা আসলে ছাত্র প্রতিনিধি না, অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন আসলে সরকারে গেছে। আমাদের যে 3 জন উপদেষ্টা ছিলেন এবং একজন তো অলরেডি সরকার থেকে চলে এসছে। তো এইখানে আসলে দেখেন, আমরা সরকারকে আসলে অনেকভাবে বিভিন্নভাবে বলতে পারি যে সরকার নাজুক, সরকার আসলে গ্রিপ নিতে পারছে না, সরকার আসলে পুরোপুরি প্রোঅ্যাক্টিভলি কাজ করতে পারছে না। কিন্তু আলটিমেটলি তো আমাদের আসলে আমরা আবার কি চাচ্ছি, আমরা আবার দ্রুততম সময়ে নির্বাচন চাচ্ছি, যেখানে আমরা বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে একজন আমরা যারা মানে স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করতে পারছি না, আবার আমরা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যেই আমরা আবার নির্বাচন চাচ্ছি, মানে কথাটা হচ্ছে সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর জোর দেওয়া উচিত, এবং এখানেই আসলে আমাদের কথাটা যে সংস্কারটা গুরুত্বপূর্ণ। এবং দেখেন, খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের রাজনৈতিক দলগুলো একটা জিনিস খুব অ্যাভয়েড করে যায়, যে তারা আসলে মানে স্বাভাবিকভাবেই গত 15 বছর দেখেছি জনবিচ্ছিন্ন একটা সরকারকে আমরা দেখেছি। তো এখনো আমি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেই একটা আভাস দেখতে পাই যে জনগণ আসলে কিছু বোঝে না, জনগণ সংস্কার বোঝে না, জনগণ আসলে নির্বাচনই একমাত্র উপায় গণতন্ত্র ফিরিয়ে আনার, এবং নির্বাচন দিলে একদম মানে একদম কি বলবো ওভারনাইট আসলে সব পরিবর্তন হয়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে, একদম দেশে মোটামুটি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে একদম ওভারনাইট। কিন্তু ব্যাপারটা আসলে এত সহজ হওয়ার কথা না। কারণ দেখেন, এখানে আপনি এই অভ্যুত্থানে দেখবেন যে যেই ছাত্র জনতার অভ্যুত্থান বলছি, এই জনতা কিন্তু আসলে সেই অশিক্ষিত না। একজন রিকশাওয়ালাকে আপনি দেখেছেন, সেও সংস্কারপন্থী, সেও বলছে, কিন্তু কোথাও আপনি বাংলাদেশের দেয়ালে দেখবেন না যে দ্রুত নির্বাচন চাই। নির্বাচনের কথাটা কিন্তু তারা লেখেনি, তারা লিখছে সংস্কার। এবং এই সংস্কারের কথা আমরা যারা যে তরুণ যারা আসলে এই একটা অভ্যুত্থানের পরে দেখেন, কোনো বাংলাদেশে কোনো অভ্যুত্থানের পরে কিন্তু রাজনৈতিকভাবে আসলে কেউ কোনো সেই গোষ্ঠী, বিপ্লবী গোষ্ঠী, তারা কিন্তু এগিয়ে আসেনি একটা মূলধারা রাজনীতিতে। কিন্তু এই আসলে আমরা এই সাহসটা দেখিয়েছি, এই রিস্কটা, এটা অবশ্যই রিস্ক এবং দেশের জন্য দায়বদ্ধতা আমাদের উপর দায়বদ্ধতা, যেটা আমরা ফিল করছি যে একটা সংস্কার একটা রাজনীতি আমরা করতে চাই এবং এই রাষ্ট্রের গুণগত পরিবর্তন হতে হবে। এবং আমি মনে করি না যে আমাদের বয়সী, আমি রাশেদ ভাইকেও বলবো, আমরা কিন্তু 2018 সালেও যখন নিরাপদ সড়ক আন্দোলন করেছিলাম, তখনও কিন্তু আমরা ব্যারিকেড দিয়ে লিখে রেখেছিলাম রাষ্ট্রের মেরামত চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। সুতরাং এই সংস্কার কিন্তু এখনকার না। অথচ আমরা যদি গত 7-8 বছরের কথা বলি, আমরা যখন মাঠে বিভিন্ন সময়ে আন্দোলন করেছি, তখন কিন্তু আমরা বিএনপির মুখেও শুনেছি যে একটা সংস্কার দরকার। তখন কিন্তু রাষ্ট্রের গুণগত সংস্কার কিন্তু বিএনপি চেয়েছে, কিন্তু এখন আলটিমেটলি তারা কেন চাচ্ছেন না এটা আমি জানি না। এখন এই জায়গাতে আসলে আমার মনে হয় যে এই রাজনৈতিক বিভক্তির জায়গা থেকে বাদ দিয়ে বাংলাদেশের স্বার্থ নিয়ে আমাদের কাজ করা দরকার। এবং এই সাধারণ মানুষ দেখেন, এখন আর আসলে একজন রিকশাওয়ালা চায় না যে তার ছেলে রিকশাওয়ালা হোক, সে চায় তার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুক, সে চায় না যে এখন মানে রিকশাওয়ালা বলেন, একজন চা বিক্রেতা বলেন, সবাই কিন্তু নিজের অধিকার নিয়ে, এক্স্যাক্টলি তার ভাগ্যের পরিবর্তনটাই তারা চায়। কিন্তু সেটা সকল, এখন ধরেন আপনি যখন তৃণমূল পর্যায়ে যাবেন, তখন কিন্তু আপনি এই অনেক সময় এই কথা বলা হয়, দেখেন আওয়ামী লীগও দেখলাম, বিএনপিও দেখলাম, আমরা হচ্ছে নতুন কাউকে চাই। এই বিকল্প কে, এটা কিন্তু মানে অভ্যুত্থানের মাধ্যমে আমরা আসলে দেখতে পেয়েছি। এখন এখানে একটা কথা অনেকেই বলতে
চান যে আমরা আসলে বিভিন্নভাবে নির্বাচনটাকে একটা পেছানোর একটা পায়তারা করছি, এটা বিভিন্নভাবে আমাদের বলা হয়। দেখেন আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে স্বল্প মেয়াদী সংস্কার এবং দীর্ঘমেয়াদী সংস্কার, এইটা হচ্ছে সরকার থেকে যেটা বলা হয়েছে সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে এটা করা সম্ভব। স্বল্পমেয়াদী সংস্কার হলে ওনারা বলেছেন যে আপনারা যদি স্বল্পমেয়াদী সংস্কার চান সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে তাহলে নির্বাচন দেওয়া সম্ভব, এবং দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে সেটা হচ্ছে জুনের মধ্যে দেওয়া সম্ভব। এবং একটা ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, সেই কমিশনে কিন্তু একটা আমরা যেটা জুলাই চার্টার বলছি সেখানে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে কিন্তু অলরেডি সেটা চলে গেছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু তাদের মতামত এখানে দিচ্ছে। সুতরাং এটা তো একটা স্বচ্ছ প্রক্রিয়া। আমাদের একটাই ম্যান্ডেট যে আমরা আসলে চাই যে এইখানে এই সংস্কারটা হতে হবে। বাংলাদেশের মানুষ বারবার রাস্তায় নামবে না, ছাত্র জনতা 2000 ছাত্র জনতার রক্ত বারবার দিবে না। এখানে রক্ত এবং ভোট দুইটাকে আপনারা মুখোমুখি করেন না, কারণ এখানে আমরা এখন পর্যন্ত কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে আছি। আপনারা এখনো হাসপাতালগুলোতে গিয়ে দেখেন আমাদের আহত ভাইরা বোনরা তারা কাতরাচ্ছে। সুতরাং রক্ত আর ভোট আপনারা একসাথে দাঁড় করায় দিয়েন না, কারণ এই সংস্কার এই রক্ত দেওয়া হয়েছে এই সংস্কারের জন্য, একটা বাংলাদেশের সুন্দর বাংলাদেশের জন্য এই বাংলাদেশের পরিবর্তন হতে হবে। আর এই কারণেই এত মানুষ আসলে এখন মানে এত তরুণরা আসলে আশাবাদী। বাংলাদেশের মানুষ কিন্তু প্রচন্ড আশাবাদী নতুন বাংলাদেশের জন্য। সুতরাং সেই আশাটা আপনারা আসলে শুধুমাত্র নির্বাচন করে সেটা মনে হয় নাকচ করে দেওয়া ঠিক হবে না। ধন্যবাদ আপনাকে শহীদুল ইসলাম বাবুল। দুর্ভাগ্যজনক আমাদের এই ছোট বোনেরা বা তরুণ প্রজন্মের রাজনীতিরা বিএনপিকে খুব মিসলিড করছে বারবার, এবং তারাই বলছে যে দেশ চলছে না, দেশ অস্থিরতায় চলছে, সরকার ইতিহাসের দুর্বলতম সরকার, নানান ধরনের মব তৈরি হচ্ছে, নানান ধরনের বিশৃঙ্খলতা হচ্ছে, এবং তারাই নানান ধরনের কন্ট্রোভার্সিতে জড়াই পড়ছে, নানান ধরনের বিতর্ক জড়াই পড়ছে, আবার তারাই নতুন বন্দোবস্তের কথা বলছে। এখন তাহলে তারা যদি সরকারের প্রতিনিধি হয়, দয়া করে আমাকে বলে দেখ যে তারা কবে বাংলাদেশকে দুধ আর মধুর সাগরে তারা বাসায় দিতে পারবে, কতদিন সময় লাগবে, কতদিন পরে আমরা নির্বাচন চাইলে সেটা পরিশুদ্ধ হবে, ঠিক হবে। এবং এটা বলছে যে রক্তের সাথে ভয়ানক কথা, ভোটকে আমরা মুখোমুখি করাই দিচ্ছি। এই যে যারা আত্মাহুতি দিল তারা কি বলেছে যে আমরা ভোট চাই নাই কোনোদিন? ভোট বলতে পারবে না। এবং আমরা মনে করছি যারা আত্মাহুতি দিয়েছে তাদের মূল স্পিরিটই ছিল যে বাংলাদেশের গণতন্ত্র, এবং কোন দেশে কোন কালে কোন ইতিহাসে ভোট ছাড়া আপনি গণতন্ত্রের সিটে ভোটা আপনি খুঁজে পাবেন? আমরা কি বিয়ে পাগলা বুড়োর মতো প্রথম দিনই বলেছি যে কালকে ভোট দিতে হবে? বাংলাদেশে তো 3 মাসের ভোটের ইতিহাস আছে, বলেছি 3 মাসে ভোট দিতে হবে। 7 মাস চলে গেছে আপনার হানিমুন পিরিয়ড, আপনি পারছেন না, আপনি সংকট ঘনীভূত করছেন। আপনি যদি সরকারের প্রতিনিধি হয়ে থাকেন এবং প্রতিনিধি হিসেবে এই কথা বলছেন, এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি, দেশের মানুষ এত সমর্থন নিয়ে কোনো সরকার ক্ষমতা আসে নাই। সরকারের সেই সমর্থন এখন আছে। বিএনপির মতো রাজনৈতিক দল যদি কালকে সমর্থন প্রত্যাহার করে ধসে পড়বে। সরকার নিয়েছে, আপনি বিএনপিকে মুখোমুখি করে দিচ্ছেন রক্তের সাথে ভোটের নাকি মুখোমুখি। এটা আজব কথা এখানে আমরা শুনলাম। বিএনপি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে। এখন বিএনপি তো 11 থেকে কি বলে এই ষড়যন্ত্রের মধ্যে আছে যে ভোট হইলে বিএনপি ক্ষমতায় আসবে, অর্থাৎ ভোট করতে দেওয়া যাবে না। 8 সাল থেকে রাষ্ট্রযন্ত্র বিএনপিকে ক্ষমতায় না আসবার জন্য ষড়যন্ত্র। 13 সালে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই, 18 সালে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই, 24 সালে ক্ষমতায় আসতে দিলে এখন আবার নতুন বাহানা, ভোটের সাথে নাকি রক্তের একটা সম্পর্ক হয়ে গেছে যারা আত্মাহুতি দিয়েছে। এটা আজব দুনিয়া। এরা নাকি মানে গণতন্ত্রের জন্য ভোটের জন্য আত্মাহুতি দেয় নাই। নতুন বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের মধ্যে কি বদলি, নতুন বন্দোবস্ত চাকরি ছাড়া নিয়োগ, নতুন বন্দোবস্ত হল ছাড়া 5 স্টার, এগুলোই তো হচ্ছে বন্দোবস্ত। আর আপনি আপনার ফাঁকা বুলিয়ার মুখের কথা কইতেছেন হ্যাঁ বাংলাদেশের মানুষ নাকি ভোট চায় না। মানুষের কাছে যান, আপনি ডাক দিচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ আইছে, কালকে ডাক দেন, কয়জন আছে, কয়জন এসেছে আপনার কথায়, কয়জন আপনার কথা বলে? আর নাহলে তার আগে একটা গণভোট দেন যে মানুষ ভোট চায় না, আপনার নতুন বন্দোবস্তের লেগে বসে রয়েছে, আকাশে কবে বৃষ্টি হবে, তারপরে জলপান করবে, তৃষ্ণা নিবারণ করবে, এইসব উদ্ভট কথাবার্তা। এটাও একটা কনস্পিরেসি। বরং মানুষ এটাও মনে করছে যারা এই যে ক্ষমতার মদমত্ততা, ভোগ বিলাস, এই হল থেকে যায় 5 স্টার, এই পতাকা, এই ক্ষমতা, এই চাকরি দেওয়া, এই বৃত্ত, এই নতুন বিবাহ, এইগুলো যে শুরু হয়েছে না, এই ভোগ বিলাসের কারণেই বাংলাদেশের আজকের এই দৈন্যতা এবং বাংলাদেশকে তারা যে সংকটের মধ্যে নিয়ে গেছে, এত অভূতপূর্ব ঐক্য কিন্তু বাংলাদেশের ইতিহাসে ছিল না। এবং এই কতিপয় মানে এই কি বলবো, মানে হটকারিতা এবং ক্ষমতায় শুধুমাত্র এই সংস্কারের কথা বলে বা নতুন বন্দোবস্তের কথা বলে, নতুন কাহিনীর কথা বলে, শহীদের রক্তের কথা বলে আরো কিছুদিন ক্ষমতা এবং সুবিধা ভোগ করবার জন্য ভোট ছাড়া, এটা একটা ফন্দি। এটা আজকের দিনে মানুষের কাছে স্পষ্ট প্রতিমান হচ্ছে। আমাদের আলোচনার শেষ পর্যায়ে অ্যাডভোকেট কাজী জাহেদ ইকবাল,
মবের পেছনে একটি বড় কারণ বিচারহীনতা এবং পার পেয়ে যাওয়ার সংস্কৃতি। তো কি পদক্ষেপ নিলে মব জাস্টিস কিংবা মব সন্ত্রাস নিরুৎসাহিত হবে, করণীয় কি? আপনার পরামর্শ শুনতে চাই। আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। জি, একদম আমি ছোট্ট করে বলতে চাই, সেটা হলো যে প্রথম কথা হলো ল এনফোর্সিং এজেন্সিকে রিগ্রুপিং করতে হবে, যেন তারা ইফেক্টিভলি এই যারা মব জাস্টিসের সঙ্গে জড়িত হচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনতে পারেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আইনের আওতায় আনার পরে তাদের যথাযথ বিচার করার, আমাদের আইন কিন্তু আছে, কিছু দুর্বলতা আছে, সেটা বাদ দিয়েও আমাদের আইন এবং আমাদের বিচার প্রক্রিয়াটা ঠিকঠাক মতোই আছে, আপনি ধরে নেন। সুতরাং সেই বিচার প্রক্রিয়ার মধ্যে এদেরকে আনতে হবে। আমি বিচার শব্দটা ব্যবহার করছি, বিচার বহির্ভূত কিছু না, কারণ বিচার বহির্ভূত কিছু করলে আর একটা মানে বিচারহীন সংস্কৃতি তৈরি হবে। এখন বিচারহীনতার সংস্কৃতি তো লম্বা সময় ধরে এই দেশে চলে এসেছে, আমরা সেগুলো দেখেছি। সেটার কারণেই একটা সোসাইটির মধ্যে এই ধরনের চিন্তা চেতনা হয়তো আছে বা কালচার একটা ডেভেলপ করেছে, সেইখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি ওই জন্যই বলেছি যে দুটো কাজ করার আছে। একটা হচ্ছে যে ল এনফোর্সিং এজেন্সিকে অ্যাক্টিভেট করে তাদেরকে রিগ্রুপিং করে বা সংস্কার যেভাবেই আপনি বলেন এটা করে, যেন তারা কার্যকরভাবে আইন প্রয়োগের জায়গাটা আসে যথাযথভাবে, অন্যায়ভাবে না, যথাযথভাবে। এবং তারা যখন এই কাজটি করবেন, যারা এই পারপিট্রেটরস আছে, সেই পারপিট্রেটরস 5 তারিখের আগের যারা আছে তারা, বা এখন যারা যদি এরকম কেউ ল ভায়োলেট করেন, এদেরকে যথাযথ আইনের আওতায় এনে বিচারের সোপর্দ করা, যথাযথ বিচার। মনে রাখতে হবে তদন্তের ব্যাপারটাও কিন্তু ল এনফোর্সিং হাতে। তারা তদন্তটিও যথাযথ করবেন, তদন্ত যেন ম্যানুপুলেট করা না হয় কোনো কারণে, অর্থনৈতিক কারণে হোক বা অন্য কোনো কারণে, যেন তদন্ত ম্যানুপুলেট করা হয় না হয়। এবং একই সঙ্গে সোসাইটিকে অ্যাক্টিভেট করতে হবে। সোসাইটি যেন এই যে কালচার অ্যাডাপ্ট করে ফেলেছে তারা, এই বিচারহীনতা বা এই মবের যে সংস্কৃতির যে প্রবণতা দেখা যাচ্ছে, এই কালচার থেকে যেন বেরিয়ে আসতে পারে। সুতরাং দুটো জায়গাতেই কাজ করতে হবে আমাদের। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, মব সন্ত্রাসের কারণে জননিরাপত্তা যেমন চরম ঝুঁকিতে পড়েছে, তেমনি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিতেও ক্ষুণ্ণ হচ্ছে। আজকের আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, মবের কারণে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, সেই সঙ্গে 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিপুল ত্যাগ ম্লান হওয়ার ঝুঁকিতে পড়েছে। এর থেকে বেরোতে হলে সরকারকে আরও বেশি তৎপর হতে হবে। যেসব কারণে মানুষের মনে ক্ষোভ তৈরি হচ্ছে তার দ্রুত সমাধান তৈরি করতে হবে। পুলিশকে সক্রিয় করবার উপায় খুঁজে বের করতে হবে। যারা মব সন্ত্রাস সৃষ্টি করছে কিংবা ইন্ধন যোগাচ্ছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। জবাবদিহিতা ও আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। পার পেয়ে যাওয়ার এবং দুর্নীতির সংস্কৃতি থেকে বেরোতে হবে। রাজনৈতিক দলগুলোকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, গ্রহণ করতে হবে। জনপ্রত্যাশা বিবেচনায় রেখে প্রয়োজনীয় সংস্কার এনে রাষ্ট্র ব্যবস্থার গুণগত পরিবর্তন আনতে হবে। জনবান্ধব একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।